বিকালে মামার বাড়িতে বসে বসে কম্পিউটারে গেম খেলছি। হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ড সাইমন একটা ভিডিও দিল। ভিডিওটা ওপেন করতেই প্রথমে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ড নেহার লিপ কিস করছে। কিছুক্ষণ পর হতেই ওরা সব কাপড় খুলে উলঙ্গ হয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লো। এই ভিডিওটা দেখে আমার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়লো। না না, এ হতে পারে না। 3 বছরের সম্পর্ক আমাদের, সেই ছোট্টবেলা থেকেই দুজন দুজনকে ভালোবাসি। চোখগুলো আমার লাল হয়ে গেল ভিডিওটা দেখে। কখন যে আমার মামাতো বোন পিছনে দাঁড়ানো আমি বলতেই পারে না। সুমাইয়া আপু আমার কান ধরে জোরে টান দিয়ে তোর এত বড় সাহস, কে দিয়েছে এসব ভিডিও দেখার? আমি আপুকে জোরে ধরে কান্না করতে লাগলাম। আপু, আমাদের 3 বছরের সম্পর্ক ও এভাবে নষ্ট করে দিল। একবারও কি আমার কথা মনে পড়লো না? সেই ছোটবেলা থেকে ওকে ভালোবাসি, কোনোদিন ওর শরীরে একটা ফুলের টোকাও দেই নাই। কি বলিস? কিছুই তো বুঝতে পারছি না। আপু, মাত্র যে ভিডিওটা দেখলাম, ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড আর ছেলেটা আমার বেস্ট ফ্রেন্ড। হোয়াট? এসব তুই কি বলছিস? আমি শুধু কান্না করছি, কোনো কথাই আমার মুখ দিয়ে বের হচ্ছে না। তুই তো বলেছিলিস আমার গার্লফ্রেন্ড অনেক ভালো। আমি আগে জানতাম না আপু ও যে এমন করবে। কি ছিল না আপু আমার, তুমি বলতে পারবে কেন কেন এমন করলো ও? আপু বলো না আমাকে। ওকে যে আমি অনেক ভালোবাসি, সহ্য করতে পারি না। ভিডিওটা দেখে বিশ্বাস করো, কলিজাটা ফেটে যাচ্ছে। ভাই, তুই সেনাবাহিনীতে কাজ করিস, তোর জন্য কত মেয়ে পাগল, আর তুই কি না এই মেয়েকে? ভুলে যা ভাই। কিভাবে ভুলে যাব? সেনাবাহিনীতে যাওয়ার 2 বছর আগে থেকেই ওকে আমি ভালোবাসি। যখন সেনাবাহিনীতে জয়েন করি, ও আমাকে কথা দিয়েছিল আমাকে ছাড়া ওর শরীরে কোনো পুরুষ ছুতেও পারবে না। আর আজ দেখো। আমি বুঝছি না, এমন কেন হলো? আপু একটু সাইড হয়ে বসো, মাহিন ভিডিও কল দিছে। এই মাহিনটা আবার কে? আমার বেইমান বেস্ট ফ্রেন্ড ফোন রিসিভ করতেই, কি রে আবুল, কেমন আছস? আমাকে তুই যেমন রাখলি তেমনই আছি। ভিডিওটা দেখে কেমন এনজয় করলি? তুই নেহার সাথে এমনটা করতে পারলি? ও আমার গার্লফ্রেন্ড ছিল। তুই নাকি তোর গার্লফ্রেন্ডকে খেতে পারিস না, তাই তোর কাজটা আমি করে দিছি। ইস বন্ধু, এমন একটা করা মাল খেয়ে এত মজা পাইছি যে আহ বন্ধু, শুধু মজাই আর মজা। কি রে, কান্না করিস না, আর এই ভিডিওটা ভাইরাল করে দিব। মানুষ তো জানে এই মেয়েটা তোর গার্লফ্রেন্ড। তোর কেমন লাগে আমি একটু দেখতে চাই। আমার কোনো রাগ নেই রে তোর উপর। দীর্ঘ 3 বছরের সম্পর্ক ছিল ওর সাথে। যেখানে ও তোরে রুম ডেট করতে নিয়ে গেছে, সেখানে তোরে কি বলবো? শুধু এইটুকুই বলবো, কেন করলি এমন? সবসময় তো আবুল হয়ে থাকিস, কেমন যেন আনস্মার্ট। নিয়া কি বলে জানিস, তোকে দিয়ে কিছুই হবে না। আগে নাকি তোকেও ভালোবাসতো, এখন শুধু ভালোবাসে ও তোর চাকরি। নেহার কথা না হয় বাদ দিলাম, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তুই কিভাবে এমন করে করলি? তোর মতো ছেলেকে আমি বেস্ট ফ্রেন্ড করবো, তুই ভাবলি কি করে? তোর শুধু টাকা ছিল, এই জন্য আমি শুধু তোকে ব্যবহার করেছি। তার চেয়েও বড় কথা ছিল, তোর গার্লফ্রেন্ড এতটাই সুন্দর ছিল, আমি দেখে পাগল হয়ে গেছি। তোর গার্লফ্রেন্ডকে খাওয়ার জন্য আমি তোর সাথে বেস্ট ফ্রেন্ড করছি, আর এখন থেকে এই ভিডিওটা দেখিয়ে আরো খাবো। তুইও থাকতে পারিস, কারণ তোর উপরে এখন আমার দয়া হচ্ছে। ব্যাক কল ছেলে। আমি কলটা কেটে দিয়ে কান্না করতে লাগলাম। অজস্র পানি পড়ছে চোখ দিয়ে। কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই, সাথে সাথে ভাবে চলাচল করি। আর আমার এই সুযোগ নিল আমার বেইমান বেস্ট ফ্রেন্ড। দেখ ভাই, এভাবে মেয়েদের মতো কান্না করিস না। কি করবো বল আপু, আমার কান্না ছাড়া কিছু আছে? কেউ আমার আপন না। কত ভালোবাসতাম নেহাকে। 3 বছরের সম্পর্ক আমাদের। ও যখন অন্য শরীর নিয়ে খেলা করছিল, তখন কি একটু আমার কথা মনে পড়ে নাই আপু? সুমাইয়া আপু আর আমি অনেক ফ্রি। আমি সব কথা সুমাইয়া আপুকে বলে দিই। এজন্য আপু আমাকে অনেক ভালোবাসি। আর সুমাইয়া আপুর বিয়ে ঠিক করা আছে। কান্না করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। আপু, আমাকে একটু বিষ দিবে, খেয়ে মারা যাবো। ওকে যে বলতে পারছি না আপু। এসব কথা মুখেও আনবি না। আমি থাকতে তোর কিছুই হতে দেব না। দরকার হলে রাজরানীর সাথে তোর বিয়ে দেব। নেহার কথা যে বলতে পারছি না আপু। আপু, এই জ্বালা আর সইতে পারছি না। আমাকে তুমি নিজ হাতে মেরে ফেলো। কিভাবে ও পালো আমাদের 3 বছরের সম্পর্ক 3 মিনিটে শেষ করতে? কিভাবে ও এমন করলো বুঝতে পারছি না আমি। ওর সাথে যখন ঘুরতে বের হতাম, তখন 2 হাত দূরে থাকতাম, যেন ওর শরীরে টাচ না লাগে। আমি শুধু এইটা জানতাম, বিয়ে আগে প্রেম করা হারাম। প্রেম করেছি, এটা একটা ভুল। তাই আমি সবসময় ওর কাছ থেকে দূরত্ব বজায় রাখার। নেহাও খুশি থাকতো, বলতে তোমার মতো স্বামী পেয়ে আমি ভাগ্যবতী। আর আজকে দেখো কি করলো ও। আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ আপু, আমি আবুল হয়ে চলাচল করতাম, তার কারণ কি জানো? আমি সেনাবাহিনীর চাকরি করি, আমার গার্লফ্রেন্ডও আছে। তাহলে কার জন্য আমি ভাব ধরবো বলো আপু? সারা জীবন তোকে কত খুশি দেখলাম, আর আজকে তোর চোখে পানি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এভাবে কান্না করিস না ভাই।
নিজেকে নিজেই বুঝতে পারছি না আপু। তুমি তো জানো নেহা কতটা ইসলামিক ছিল। আমার এখন মনে হচ্ছে ইসলামী এটা তো শুধু তোকে দেখানোর জন্যই, আর ওর মনের ভিতর এত কিছু চলছে, এসব বুঝে ওঠা যে কঠিন। ওকে যদি এখন হাতের কাছে পেতাম তাহলে নিজ হাতে ওকে খুন করতাম। ওর কথা ভুলে যা, মনে কর ও তোর শত্রু ছিল। অতীত ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু কর না। জীবন বলছে ওই কুত্তার জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি এখন এসব বুঝি না ভাই। ভালোবাসলেই কি রুম ডেট করতে হয়? আপু আমি তো ওর জীবনেও এই কথা বলিনি। চলো আমার সাথে রুম ডেট করি। কেঁদে কেঁদে তো টি শার্টটা ভিজিয়েই ফেললি, এখন একটু কান্না বন্ধ কর। খুব কষ্ট হচ্ছে আপু, বুকটা পেটে কান্না আসছে। শুধু একটাই প্রশ্ন ছিল ওর কাছে, কিভাবে ও এটা করলো। নেহাকে কল দে। কি বলছো আপু? আমি তো ওর সাথে এখন কথাই বলবো না। ওকে দেখলে এখন আমার ঘৃণা লাগবে। ওরে কল দিয়ে বলবি আমার সাথে রুম ডেট করতে হবে তোমার। কি বলছো তুমি এসব? আচ্ছা, মিথ্যা কথাই না হয় বলে দেখবি কি বলে। হুম। চোখের পানি মুছে নেহাকে কল দিলাম। নেহা ভিডিও কল রিসিভ করলো, দেখি সামনে ইসলামিক কিতাব। মনে হচ্ছে যেন এগুলো ও পড়তেছে। না, শুধু আমাকে দেখানোর জন্য। আপু আমার তো এখন ওকে দেখে রাগ হচ্ছে। দেখো কেমন ভালো সাজছে, চাইছে আমার কাছে। আপু ইশারা দিয়ে বললো কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবুর আব্বু? মনটা চাইছে যে তো তোর গুলি করে মেরে ফেলি। কি, আমাকে কবে বিয়ে করবে তাই তো চিন্তা করস নাকি? দাঁতে দাঁত চেপে বললাম, তোমাকে আমি একটা কথা বলতে চাই। গো, বলেন। আমি তোমার সাথে রুম ডেট করতে চাই। কি বলছো তুমি? তুমি জানো না এসব করা পাপ? বিয়ের পর তো তুমি আমার সবকিছু পাবে। মনটা চাইছে তো তোরে। হঠাৎ তুমি এই কথা বললে কেন? তুমি রুম ডেট করবে কিনা সেটা বলো। আচ্ছা, তাহলে আমাদের বিয়ের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছি বাবু, তুমি চিন্তা করিও না। তোর ভালোবাসা তোরে তো। এই কি বলছো তুমি? এসব তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার সাথে ভালো সাজা হচ্ছে না। তুই কয়টা ছেলের সাথে এমন করছিস রে শালি? তোরে তো আমি। শান্ত হ ভাই। এই তোমার মাথা খারাপ হয়ে গেছে বুঝছি। আমার মাথা খারাপ হয়েছে তাই না? নে এই ভিডিওটা দেখ। আর তুই আজ থেকে আমার সাথে কোনো কথা বলবি না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই এখন এক কাজ কর, ফোন বানা। তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবি। আর ভুলে আমার সামনে পড়বি না। আমার সামনে পড়লে তোরে গুলি করে মারবো। আর যে ভিডিওটা করছে মাহিন, দেখ যদি ও ভাইরাল করে দেয় তাহলে মজা বুঝতে পারবি। এত ভালোবাসতাম তোরে আর তুই। নেহা তো ভিডিওটা দেখেই মুখ বন্ধ করে আছে, কোনো কথাই বলছে না। বাবু বিশ্বাস করো। ওই শালি আমি বলছি না আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই। রাগে কলটা কেটে দিয়ে আবার আপুকে জোরে ধরে কান্না করছি। এভাবে কান্না করিস না ভাই, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপু আমি একটু তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই। ঘুমা। আমি আপুকে জোরে ধরে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আপুর ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে আপু? ফুপি কল দিয়েছে, আলাপ কর। দাও। লাদেন, আম্মু বলো কি বলবে। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। হোয়াট? আম্মু তুমি এসব কি বলছো? হঠাৎ বলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আরে কার সাথে বিয়ে ঠিক হয়েছে সেটা তো জানবি। কার সাথে? তুই যাকে ভালোবাসতি নেহার সাথে। আমার ছেলের ভালোবাসা কি আর আমি মা হয়ে বিফলে দিতে পারি বল? আমার আর নেহার বিষয়ে আমার পরিবারের সবাই জানে, আর নেহাদের সাথে আমাদের পরিবারে ভালো একটা সম্পর্ক আছে। দাঁতে দাঁতছে বললাম, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আরে তুই তো খুশি হবি আমি জানি, তাই বলি নাই। খুশিতে নাচতে ইচ্ছে করছে। আরো কিছু সুখবর আছে কি? ভাই, আর একটা খবর আছে। আমার বিয়ে ঠিক হয়েছে। আর তুমি এখন বলো ভাবি, আমার বড় ভাইয়ের বউ। খুশির খবরও আজকে তোমার আর নেহার বিয়ে আমাদের বাড়িতেই হবে। তাড়াতাড়ি তুমি চলে এসো। ভাবির কথা শুনে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। জেনে শুনে কি একটা ফালতু মেয়েকে বিয়ে করবো? ছি ছি। ভাবতেও ঘৃণা করে। আগে হয়তো ও আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ওকে এখন শুধু আমি ঘৃণা করি। বিয়ে তো দূরের কথা, ওকে দেখতে এখন শুধু মনটা চাই গুলি করে মেরে ফেলি। বেঈমান কোথাকার। কি ভাই, তাড়াতাড়ি এসো তো। যেই খবরটা শোনালে তাড়াতাড়ি না আসি কি আর পারি? বলে ফোনটা কেটে দিলাম। কি হয়েছে রে? আমার কপাল খারাপ। কি হয়েছে বলবি তো? আপুকে সব বলার পর এখন তাহলে তুই কি করতে চাস? আমি তো ওকে জীবনেও মরে গেলেও বিয়ে করবো না। আপু তুমি একটু সাহায্য করো না। আমি কি করব বল? তুই জানিস না তোর ভাইকে দেখলে আমার কেমন ভয় লাগে। আমার বুঝি ভয় করে না? তাহলে আমাদের একটা প্ল্যান করা দরকার। কোনো কিছুই করার দরকার নেই, আমার বিষয় আমি সামলাবো। তুমি রেডি হও। আমার মনে হয় না রে তোর সাথে আমি যেতে পারবো।
আম্মু তো দিতে চাইবে না। আমি দেখতেছি। আমি গিয়ে বড় মামের কাছে বললাম, মামি, বাড়িতে একটা বিশেষ দরকার আছে, যাওয়া লাগে। তোমার মা বলেছে আমাকে। আর তুমি এখনো রেডি হও নাই কেন? তাড়াতাড়ি যাও। আপুকেও নিয়ে যাই মামি। না, ও এখন কোথাও যেতে পারবে না। প্লিজ মামি। বলছি তো না। আমার বোনকে আমি নিয়ে যাব, দেখি কে বাধা দেয়। আপু রেডি হতো দেখি। হ, নিয়ে যা, নিয়ে যা। আর যাতে তোর বোন আমার বাড়িতে না আসে বলিস। আরে যাও যাও, আসবে না আর তোমার বাড়িতে। এই দিকে আয়। মামি বলো। নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, দোয়া রইলো তোরা সুখী হ। মনে মনে বললাম, এই বিয়ে আমি করলে তো। আচ্ছা মামি, তাহলে যাই। তোর আপুকে 2 দিন রেখে পাঠিয়ে দিস। ওকে মামি, তাহলে তাই। আপু চলো। মামার বাড়ি থেকে আমাদের বাড়ি 20 টাকা ভাড়া, তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর, এখানে বস বাবা, আর ভিতরে যেতে হবে না। আমাকে ফ্রেশ তো হতে দিবা? এসব পরে, আগে বিয়ে হয়ে যা। ভেতরে তো একটু যেতে দিবে? চুপ করে বসে থাক, পরে যেতে পারবি না? ভাইয়ের কথা শুনে ভয়ে বসে আছি। আর নেহা দেখি লাল শাড়ি পরে বসে আছে। আমি আপুকে ইশারাতে বললাম, কিছু তো কর। আপু তো আরো ভয়ে চুপ হয়ে আছে, বলে আমি নাই। কি মজা, কি মজা, ভাইয়া বিয়ে করছে। মিলি আমার চাচাতো বোন, সপ্তমে পড়ে। আমাকে এই কুরবানি দিতে সবাই দেখি রেডি। আর না, অনেক হয়েছে। নিজের মাথায় কি নিজেই কোয়াল দেবো? জেনে শুনে নেহাকে আমি বিয়ে করবো না। কি খবর ভাইয়া, কথা বলছো না কেন? কাজী এদিকে বিয়ের সবকিছু লিখতে লাগলো। আম্মু, আমি ভাবির সাথে একটু কথা বলতেছি, প্লিজ একটা মিনিট সময় দাও। আরে দেবর, আমার সাথে কথা বলবা আসো, আগে বলবা না? আসলে আমার সব মনের দুঃখ একমাত্র ভাবই বোঝে। যা, তাড়াতাড়ি আসবি। আমি আপুকে ইশারাতে বললাম আমার পিছনে আসতে। ভাবির রুমে গিয়ে, কি হয়েছে ভাই, এখন বলো। আর তোমাকে এমন উদাস দেখাচ্ছে কেন? তোমার তো খুশি হবার কথা। এই বিয়েটা হলে আমি শেষ হয়ে যাবো ভাবি, এমনকি মারাও যেতে পারি। এই কথা বললা কেন? 3 বছরের সম্পর্ক তোমাদের। আপনি তো কিছুই জানেন না ভাবি। ওরা হয়তো এখন ডাকবে, তাড়াতাড়ি বল কি হয়েছে। আমি ফোনটা ভাবির কাছে দিয়ে, দেখেন এটা কি। ভাবি ভিডিওটা দেখে অবাক হয়ে গেছে। এটা কি সত্যিই? তো আমি কি আর আপনাকে মিথ্যে কথা বলছি? এর থেকে আপনারা আমাকে মেরে ফেলেন, তো আমি এই বিয়ে করতে পারবো না ভাবি। এত ভালো মনে হতো নেহাকে? আর ও কিভাবে এই কাজ করলো, আমার তো ভাবতেই ঘৃণা করছে। কেঁদে দিয়ে বললাম, আমার যে 3 বছরের সম্পর্ক, আমার কেমন লাগছে বলো তুমি ভাবি। আর তাও এমনটা করলো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। আমি বেঁচে থাকতে এই বিয়ে কোনো দিনই হতে দেবো না। দরকার পড়লে রিক্সাওয়ালার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো, তাও এই মেয়ের সাথে দেবো না। আপনাকে ভরসা করছি বলেই ভাবি আপনি কিছু করেন, না হলে আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে। তোমরা বাইরে যাও, আর লাদেন তোমার ভাইকে ভেতরে আসতে বলো। আচ্ছা ভাবি। যাক, তাহলে একটু সাবধান হয়েছে। আমি বাইরে এসে দেখি নেহার কপালে ভয়ের একটা ছাপ দেখা যাচ্ছে। এমনি এমনি তোমাকে আমি বিয়ে করব? আমাকে ধোকা দিয়ে তুমি আবার আমার কাছে আসছো? ভাইয়া, তোমাকে ভাবি ডাকছে। এই অসময়ে কেন? আমি বলতে পারবো না, দেখো গিয়ে। ভাইয়া তুই তো এখনো রেডি হও নাই, এভাবে কেউ বিয়ে করে? তোর বড় আম্মুকে জিজ্ঞেস কর, আমাকে মারতে এখানে নিয়ে আসছে। আচ্ছা আগে তুমি বিয়ে করো, পরে বলবো কেমন। হ্যাঁ, মায়ের খাবি তুই, যা আমার চোখের সামনে থেকে। উচিত কথা বললেই দোষ। সুমাইয়া আপু, চল আমরা আড্ডা দেই। কিছুক্ষণ পর ভাইয়ের রুম থেকে বের হয়ে আসলো। ভাইয়ের মুখে রাগের একটা ছাপ দেখা যাচ্ছে। ভাইয়া নেহার বাবাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে এত ভালো ভাবেছিলাম আঙ্কেল, আর আপনার মেয়ে কিনা বলতেও আমার লজ্জা করে। বিশেষ করে আপনাকে আমি সম্মান করি, তাই ভালো মুখে বলছি, এখান থেকে চলে যান। এটা কি রাসেল? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? আমি সব কিছুই জানি বাবা। আমি আমার ভাইয়ের জীবনটা এভাবে নিজের হাতে নষ্ট করতে পারবো না। নেহা মেয়েটা একটা ছলনাময়ী। বেশ, অনেক হয়েছে। এত ভালো মনে করেছি এই পরিবারকে, আর আপনারাই আমাদের অসম্মান করেন। ভাবছিলাম ভিডিওটা দেখাবো না, এখন দেখানো লাগবেই। নেন সবাই দেখেন। নেহা তো লজ্জায় মাথা নিচু করে চোখের পানি ফেলছে। ভিডিওটা কিছুক্ষণ প্লে হতেই একটু দেখেই বন্ধ করে ফেললো। আমি অনেক অনেক সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আসলেই আমার মেয়ে আপনার ছেলের একটা নখের যোগ্যও হতে পারে নাই। আব্বু আম্মু কারো মুখে কোনো কথা নাই, শুধু চিন্তা করছে। এত ভালো একটা মেয়ে এই কাজ কিভাবে করলো? আমি আসলেই এভাবে বলতে চাই নাই, আমাকে মাফ করবেন। না বাবা, তুমি ভালো করছো, এটাই ঠিক ছিল। তোমার মেয়েকে নিয়ে আসো, মেয়ের চেহারাটাও দেখতে চাই না। আন্টিকে উদ্দেশ্য করে বলল। দেখতে দেখতে ওরা সবাই চলে গেল।
এখন নেহা বুঝতে পারবে কত ধানে কত চাল। আমার ছেলের জীবনটা আমি হাতে ধরে নষ্ট করতে চাইছিলাম। মাফ করে দিস রে বাবা। আরে না মুখে যে বলো, ও কিভাবে এই কাজ করতে পারলো বলতে পারবে? আমাকে জোরে ধরে। আমিও চিন্তা করতে পারি নাই। দেখলে কত ভালো মনে হয়, একেবারে ইসলামী। আর ওর ভিতরে কিনা, ছি ছি, এই মেয়েকে আমি কিনা আমার ঘরের বউ করতে চেয়েছিলাম। তোমরা কেউ আমার সাথে কথা শুনতে চাও না। আজকে ভাবি না থাকলে আমি মনে হয় শেষ হয়ে যেতাম। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, শুধু ভাবি আমাকে ভালোবাসে। মেয়েটার সাথে তো আমাদের আগে পরিচয় ছিল, এত ভালো একটা মেয়ে এই কাজ করলো কিভাবে? আমি উপরে গেলাম, আমি আর কোনো কথা না শুনে সরাসরি উপরে চলে এলাম। ভাইয়া মন খারাপ? না রে বোন, 3 বছরের সম্পর্ক কিভাবে ও নষ্ট করতে পারলো তাই চিন্তা করছি। ভাইয়া অনেক ভালো একটা মেয়ে দেখে তোমাকে বিয়ে দিব, দেখিও। তাই নাকি বোন আমার? কি করিস দুলা ভাই ও বোন মিলে? এই বসে আছি আপু, তুমিও আসো আপু। লাদেন মন খারাপ করিস না। আরে না আপু, ওরে বিয়ে করলে আমার জীবনটা এমনি ধ্বংস হয়ে যেত। ভাইয়া তুই সেনাবাহিনী চাকরি করিস, তাও একটি মেয়ের জন্য এত পাগল? আর একবার ওই মেয়ের কথা বললে তোর হাড্ডিগুটি একদম গুঁড়ো করে ফেলবো। একটা হাসি দিয়ে বললাম, ভয় পাইলাম বোন। ওর দিকে ফোনটা বাজতেছে, হাতে নিয়ে দেখি নেহা কল করছে। কি রে, কলটা ধরছিস না কেন? আপু নেহা। এই বেইমান, মেয়ের কল তুই একদমই ধরবি না। আরে ধর না, দেখ কি বলে। যত হোক শত হোক, ওকে তো আমি ভালোবাসি, তাই কল রিসিভ করলাম। নেহা কেঁদে কেঁদে বললো, আমার শেষ একটা উপকার করবে? কি হয়েছে এভাবে তুমি কান্না করছো কেন? তোমার সাথে যে অপরাধ করছি, এইটার ভুলের মাসুল দিতে হবে না আমাকে? শেষ আবদারটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, তুমি একটু আসবে প্লিজ প্লিজ। আর কখনো তোমার কাছে কিছু চাইবো না। তোমার মতো বেইমানের সাথে আমি দেখা করবো তুমি ভাবলে কি করে? চলো না মই। আজকে আমার বিপদের দিনে কেউ আমার পাশে নেই, তোমার পায়ে পড়ি, একটু আশার শেষ ভালোবাসার আবদার করে বলছি। বলে ফোনটা রেখে দিল। আপু সবকিছু তো শুনলে, এখন আমি কি করবো বলো? ভাইয়া তুই যাবি না, ও আবার কোনো শয়তানি বুদ্ধি করে তোরে আটক করতে পারে। মিলি খারাপ কথা বলে না। এক কাজ করি, আমরাও তোর সাথে যাব, আমাদের সাথে ক্যামেরা তো থাকবেই। আপু তুমি বড় মানুষ, তুমি থাকো, আমি মিলিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা যা, দেখে শুনে। আমি থাকতে আমার ভাইয়াকে ফাঁসিয়ে দিবে? কার এত বড় সাহস? চল তো ভাইয়া দেখি। চলো মিলি। রুম থেকে বের হতেই ভাবি সামনে পড়লো। কই যাস তুই ভাই বোন মিলে? একটা মিশনে যাই, দোয়া করিও। কবে থেকে লাদেন তোর সাথে মিলিকে মিশনে নিয়ে যাস? আমার আন্ডারে কাজ করে, জানো না তুমি? মিলিকে নিয়ে রওনা দিলাম যেখানে নেহা যেতে বলছে। সে না একটু আড়াল বেশিই ঝোপঝাড় আছে। ভাইয়া আমার তো কেমন জানি রহস্য মনে হচ্ছে। চুপ করে এত কথা বলিস না, তুই লুকিয়ে ভিডিও কর। তোকে বলতে হবে না। আমি নেহার সামনে যেতেই দেখি নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কি নেহা, তুমি এভাবে কান্না করছো কেন? নেহা চোখের পানি মুছে, তুমি তাহলে এসেছো? তোমার মতো বেইমান না আমি যে আসবো না। নেহা ছোট একটা হাসি দিয়ে, আরো কিছু বলবে? বললে বলতে পারো। একটা কথা জানার খুব ইচ্ছে ছিল, বলবো? বলো। 3 বছর রিলেশন ছিল আমাদের, কিভাবে পারলে অন্য শরীর নিয়ে খেলা করতে? আমার কথা কি একটুও মনে পড়ে না তোমার? নেহা কেঁদে দিয়ে বললো, অনেক বড় ভুল করে ফেলেছি আমি, যেই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। যাই হোক, যা হয়ে গেছে তা তো বললে আর আসবে না। এসব চিন্তা এখন আমি বাদ দিয়ে দিছি। এখন বলো কেন আমাকে ডাকছো? আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমি মাহিনকে বলেছিলাম তুমি আমাকে বিয়ে করো। মাহিন বলে ও নাকি আমার জীবন নিয়ে খেলা করছে, আর বলে ওর সাথে আমার রাত কাটাতে, নইলে নাকি ভিডিও ভাইরাল করে দিবে। তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে। এমনটা হওয়ারই দরকার ছিল তোমার সাথে। জানো না, যারা মানুষের সাথে ধোঁকাবাজি খেলে তারা কোনোদিন না কোনোদিন শাস্তি পাবেই। আর এভাবে বলো না, আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করতাম। এখন আমার কাছে যেই জন্য আসছো তাই বলো। আমার এখন তোমার সাথে কথা বলার মতো সময় নাই। আগে তো আমার কথা ছাড়াই চলতেই না। সেই অধিকার তুমি রাখছো যে তোমার কথা ছাড়া চলবে না। মাহিন তো তোমার বেস্ট ফ্রেন্ড, ওকে তুমি একটু বলো না। সাইমন টাকার নেশা অন্ধ হয়ে গেছে, ও এখন আমাকে ইচ্ছে, আবার তোমার কথা বলবো? আমার জীবনেই এমনটা হবে আমি কখনো ভাবিনি। ওই বলে না, নিজের মাথায় নিজেই কুড়ুল মারা। শেষবারের মতো একটা উপকার করবে? তাড়াতাড়ি বললে বল, নইলে আমি চলে যাব। দেশে থাকলে সবাই আমাকে দেখে থুতু দেবে। আমি আর দেশে থাকতে চাই না। তুমি তো সেনাবাহিনীর চাকরি করো,
তুমি একটু দেখো না, আজকেই আমি দেশ ছেড়ে যেতে চাই, আর এই দেশে থাকবো না। বলতে পারবো, কিন্তু আজকে কিভাবে সম্ভব? তুমি বলে সব সম্ভব, প্লিজ। দেখতেছি। বড় স্যারের কাছে কল দিলাম, ওনাকে আমি অনেক সম্মান করি। ও লাদেন, কেমন আছো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ও ভালো। তা বাবা, আজকে কি মনে করে কল দিলা? স্যার, আপনি আমার বাবার মতো, আপনাকে সব বলা যায়। আসলে হয়েছে কি, নেহার বিষয়ে সব বললাম। এই একটা ফালতু মেয়ে তোমাকে ধোকা দিছে আর তুমি ওর কথা বলছো? স্যার, ও অসহায়, সবাই ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। শেষ আশা নিয়ে আমার কাছে এসে, প্লিজ স্যার একটু দেখেন। ওকে বলো এই ঠিকানায় চলে আসতে, আমি সব ব্যবস্থা করেছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আর তোমার ছুটি তো শেষ। স্যার জানি, আগামীকাল সকালেও রওনা দেবো। ওকে, ভালোভাবে যাবা, রাখি। জি স্যার, তবে ওকে কিন্তু আপনি কিছু বলবেন না, শুধু পাঠিয়ে দেবেন। স্যার হেসে হেসে বললো, এখনো যে তুমি ওকে ভালোবাসো বুঝতে পারছি। আচ্ছা, পাঠিয়ে দাও। ফোনটা রাখতেই কি বললো? আমি পকেট থেকে মানিব্যাগটা বের করে মানিব্যাগের সব টাকাগুলো নেহা হাতে দিয়ে বললাম, এই ঠিকানায় চলে যাও, সব ব্যবস্থা হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ভালোবাসি কথাটা হয়তো আর বলতে পারবো না। আর আচ্ছা, ভালো থাকিও। আর তুমিও। শেষবারের মতো তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? সেই অধিকারটা শুধু আমার বই আছে, সরি। তবে তুমি যদি ইচ্ছে করো আবার মাহিনকে জড়িয়ে ধরতে পারো। আঘাত দিয়ে কথা বললাম। যদি মনে করো তাই, তবে আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি না, পরিস্থিতি এমন করে। তোমার যে বউ হবে সে অনেক খুশি হবে। সময় নষ্ট করে লাভ নেই, চলে যান। আরে ভাইয়া চল তো, আর এখানে ভালো লাগছে না। মিলি কোথা থেকে এলো এখানে? আমি নিয়ে আসছি ওকে এখানে ভিডিও করতে। আমাকে বিশ্বাস করো না তুমি এখন? সেটা তুমি সেই কবে হারিয়ে ফেলেছো? এই আপনি জানতো এত কথা আমার ভাইয়ের সাথে বলছেন কেন? আপনার যা দরকার ভাইয়া দিয়ে দিয়েছে। কিরে মিলি, তুই ওনার সাথে এভাবে কথা বলছিস কেন? মুখে রস লাগিয়ে কথা বললো নাকি? থাক 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 লাদেন, আমি আসি। ভালো থাকিও। যদি আমার কথা তোমার মনে পড়ে তাহলে ছোট্ট একটা মিস কল দিও। হাত পা ভেঙে দিব যদি আপনার কথা মনে পড়ে। ছি ছি আপনাকে। লাদেন মিলিকে একটা ধমক দিয়ে বলল, চুপ করবি মিলি? শব্দ সামার। কেঁদে দিয়ে চলে যাচ্ছে। কিরে মিলি, তুই এমনটা না করলেও পারতি। এমন করছি, বেশ করছি। ও কি তোর সাথে কম করছে? লাদেন তোমাকে একটু জড়িয়ে ধরি, কত বড় সাহস! যদি খালি ধরতো তাহলে তোর আগে মারতাম, সাহস কম না? বলে কি ছোট বোন হয়ে বড় ভাইকে শাসন করিস? যখন ঝাড়ু দিয়ে পিটাবো তখন বুঝতে পারবি। আচ্ছা মারিস, এখন চল বাড়িতে যাই। আচ্ছা ভাইয়া, নেহা আপু এখন কই যাবে? এখন আবার আপু বলা হচ্ছে? তোর কষ্ট আমার সহ্য হয় না ভাইয়া। আমি জানি তোর ভিতরে কি চলছে। আমার কপালেই হয়তো এমন লেখা ছিল রে বোন। আচ্ছা এখন বল, নেহা আপু কই যাবে? অন্য দেশে। ভালো করেছে, নইলে সবাই অপমান করতো। এখন চুপ কর তো। কেন চুপ করবো? তুই নেহা আপুকে টাকা দিলি, আমাকে কোনোদিন টাকা দিছস? তোর টাকার কোনো প্রয়োজন আছে বল? আর তুই টাকা দিয়ে বা কি করবি? বোনকে দিবি কেন? বোন তোর পায়ে পড়ি, একটু চুপ থাক, কানগুলো জ্বালাপালা করে দিলি। আমি কথা বললেই চুপ থাক, যখন নেহা আপু বলছিল তখন তো আর বললি না। হঠাৎ মাহিনের কথা মনে হয়, নেহা তো চলে যাবে। মাহিনে এখনো ভিডিওটা ভাইরাল করে নাই, দেখি একটু কথা বলে কি বলে। ফোনটা বের করে সাইমনকে কল দিলাম। আর লাদেন যে, তা হঠাৎ আজকে কি মনে করে? এমনি তোর খোঁজ খবরটা একটু নেই, এই জন্য। আমাকে তুই তাই বলার যোগ্যতা তোর নাই, আমাকে আপনি করে বল। সে না হয় পরে বলবো, এখন তোর কাছে শেষ একটা অনুরোধ, বলে রাখবি? বল, রাখার চেষ্টা করব। নেহার ভিডিওটা ডিলিট করে দে। কেন কেন? তুই কি আবার ওকে বিয়ে করতে চাস? মনে কর তাই, এখন প্লিজ তুই ওর ভিডিওটা ডিলিট করে দে। কত মেয়েকে যে খাই তার কোনো হিসাব নেই। আচ্ছা, তোর জন্য এটা ডিলিট করে দিলাম। সত্যি তো নাকি মিথ্যে বলছিস? শেষবারের মতো সত্যি কথা বললাম। অনেক অনেক ধন্যবাদ, তবে ভালো থাকিস। সেটা তুই না বললেও থাকবো। বলে ফোনটা রেখে দিলাম। ভাইয়া তুই কি এখনো নেহাকে ভালোবাসিস? প্রথম ভালোবাসা ভোলা যায় না, না রে। আর নেহা একটা মেয়ে, ওর ভিডিও ভাইরাল হলে মৃত্যুর কারণও হতে পারে, এই জন্য। কেন ওর জন্য তুই চিন্তা করিস বল? ও কি তোরে নিয়ে চিন্তা করছিল? পিছনের কোনো কিছু ভেবে লাভ আছে বল? আচ্ছা তোর জন্য একটা জামাই দেখবো বল? দীপ্ত এটা বলতে মিলি লাদেনের দিকে চোখ গরম করে তাকালো। কিরে ভেবে তাকে দেখিস কি? আমার জন্য জামাই দেখবি না, দাঁড়া আজকে তোরে খাইছি। লাদেন মিলির কথা শুনে দৌড়তে শুরু করলো আর মিলি লাদেনের পিছনে দৌড়তে শুরু করলো।
এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। কি এইভাবে তোরা দৌড়ে আসলি কেন? দেখো না এই মেয়েটা কিভাবে আমাকে দৌড়াচ্ছে। খেয়ে ফেলবো একদম কাঁচায়। কি হয়েছে? আমার আম্মুর এভাবে রেগে আছে কেন? তোমার মেয়ের জন্য জামাই দেখতে হবে। সরি, কিন্তু এখন আমি নীলিমা চুপ করে বসে থাকো তো। তা তোমরা সবাই একসাথে কি করছো? আমরা আবার মেয়ে দেখতে চাই তোর জন্য। এসব প্যারা আমাকে আর দিও না। আমি এখন কোনো বিয়ে করতে পারবো না, আর কালকে সকালে আমি চলে যাব। এত তাড়াতাড়ি কিভাবে ছুটি শেষ হয়ে গেল? কম দিন ছিলাম যে তাড়াতাড়ি ছুটি শেষ হয়ে গেছে। এখন তাহলে তোর জন্য মেয়ে দেখবো না? আমার একটা ভাইপোর মেয়ে ছিল। বলছি তো আমি এখন বিয়ে করবো না। বুঝি নেহার জন্য মন খারাপ। ভাই একটা ধমক দিয়ে বললো, এই ফালতু মেয়ের নাম আমাদের ঘরে যেন উচ্চারণ না হয়। এসব মেয়েরা দেশের জন্য কলঙ্ক। আচ্ছা আমি রুমে গেলাম, তোমরা কথা বলো। বলে রুমে চলে এলাম। কি রে নেহা, তুই কি বলছে? ও দেশ ছেড়ে চলে যাইতেছে। ভালো করেছো। কেন যে ও এমনটা করলো আমি বুঝি না। আমার কাছে খুব খারাপ লাগছে, এখন বুঝতে পারবে ও। কি নিয়ে কথা হচ্ছে? আরে ভাবি আসেন। ভাই তুমি কি সত্যি বিয়ে করতে চাও না? তোমার মতো বউ পেলে তো বিয়ে করতেই পারি। ভাবি একটা হাসি দিয়ে, তাহলে বউ দেখবো নাকি? না ভাবি লাগবে না, এমনিই ভালো আছি। তুই কি কালকে সত্যি সত্যিই চলে যাবি? ছুটি শেষ হয়ে গেছে, যেতে তো হবেই। তাহলে আমি একা একা থেকে কি করব? আমি আছি না, তুমি আরো 1 মাস থাকবে আমাদের এখানে। আরে না ভাবি। আচ্ছা লাদেন, নেহারের জন্য কি তোর এখনো ওই মন খারাপ? মনকে বোঝাতে পারে না ভাবি, 3 বছর রিলেশন কিভাবে এমনটা করলো। আজকাল যুগটাই এমন, ফিজিক্স রিলেশন না করলেও কিছু কিছু মেয়েদের পোষায় না। তবে একটা বিষয় কি জানো আপু, নেহার এখন উচিত শিক্ষা পাইছে। আমারও তাই মনে হলো। ওই লাদেন ভিডিওটা ডিলিট করছে। ওকে বলে ডিলিট করাইছি। ভালো করছো। দেখে মিলি ভাবির পিছনে দাঁড়িয়ে আছে। জানো আপু, একটা মেয়ের জন্য জামাই দেখতে হবে। মেয়েটা অনেক বড় হয়ে গেছে, নইলে কোনোদিন অঘটন করে ফেলে তার কোনো হিসেব নেই। ভাবি পিছন থেকে মিলি দাঁড়িয়ে আছে। তাই নাকি মিলি? কি বলে লাদেনকে? মিলি দৌড়ে কোথায় চলে গেল আবার। দিলি তো, ওকে রাগিয়ে এমনটা না করলেও পারতি। ওকে রাগাতে আমার যে খুব ভালো লাগে। মিলি রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আসলো। এখন দেখি তোরে কে বাঁচায়। এমন করে না বোন আমার, তোরে চকলেট দেবো। তোর চকলেট তুই খা, আজকে তোরে শেষ করে দিব। আমার ভাবি থাকতে তুই কিছুই করতে পারবে না। আমি নাই তোমাদের মাঝে। ভাবি এমন করো না প্লিজ। ভাবি একটা হাসি দিয়ে চলে গেল। মিলি, এসব করা বন্ধ কর তো, একদম ভালো লাগে না। আপু তুমি দেখো নাই ও আমাকে কি সব বলে? আমি বকা দিব এখন, কিন্তু তুই এখানে ঠান্ডা হয়ে বস। আপুর কথা মতো মিলি গিয়ে আপুর পাশে বসলো। এভাবে আড্ডা দিতে দিতে অনেক সময় হয়ে গেল। অনলাইনে একটা টিকিট কেটে রাখলাম, সকালে তো যেতে হবে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে রেডি হয়ে রুম থেকে বের হয়ে আমার রুমে গেলাম। রেডি হয়ে গেছস তো? জি আম্মু। আচ্ছা টেবিলে বস, তোর ভাবি নাস্তা দিবে নি। আম্মু আমার না। কি? আমার না, টাকা লাগবে। সেদিন না দিলাম, আর আজ কি শেষ? আমার যে খরচ নাই। তরে নিয়ে আর পারি না। এই নে এখন যা। আম্মুর গালে একটা চুমা দিয়ে বললাম, লক্ষ্মী আম্মু আমার। যা গিয়ে নাস্তা কর। আমি সরাসরি টেবিলে বসতেই ভাবি এসে নাস্তা দিতে লাগলো। কেমন আছেন ভাবি? বাবা, আজকে সূর্য কোন দিক থেকে উদিত হয়েছে? কেন, প্রতিদিন যে দিক দিয়ে উদিত হয় সেই দিক থেকে। তুমি তো কোন দিন আমাকে জিজ্ঞেস করো নাই। ভাবি আপনি কেমন আছেন, তাই বললাম আর কি। ভাবি আমার না কয়েকটা টাকার প্রয়োজন। ও এতক্ষণ তাহলে বুঝলাম, তাই বলো। আমিও তো বলি, আমার ভাইয়ের মুখে এত রস লাগিয়ে কথা বলছে কেন? এখন ফটাফট আমাকে টাকা দিয়ে দাও, আমি চলে যাই। যদি না দিই? তুমি আমার লক্ষ্মী ভাবি না। আর পাম দিতে হবে না, নাস্তা করো, আমি আসছি। এই হুই না বাদ, হিন্দি ভাষায় বললাম। ভাবি রুম থেকে টাকা এনে আমার হাতে দিল। এর মাঝে আম্মু কোথা থেকে এসে বললো, কিসের টাকা দিলা বৌমা ওকে? না আম্মু, কিছু না। কি রে লাদেন, তুই আমার কাছ থেকে না টাকা নিলি, এখন আবার বৌমার কাছ থেকেও? এত টাকা দিয়ে তুই কি করিস? আম্মু থাক না, বাদ দেন, ছোট মানুষ হোক, এখন খরচ করবে না তো কখন করবে? তুমি লাই দিয়ে দিয়ে ছেলেটাকে মাথায় তুলে ফেলেছো একেবারে। আমি আর থাকবোই না এই বাসায়, চলে যাচ্ছি। আরে যা, তোর মতো কুত্তাকে আমার এই বাসায় রাখি না। তোরে তো। তোর যাওয়ার সময় হয়ে গেছে, নইলে কিন্তু ট্রেন মিস করবি। এদিকে আয়। বল কি হয়েছে?
আমি যখন আম্মুর কাছে বেতন পাঠাবো তখন ওখান থেকে 1,000 টাকা তুই নিয়ে নিস, আমি আম্মুকে বলবো নি। আচ্ছা, ভালোভাবে যাইস। আসি রে বোন। একটা রিক্সা নিয়ে স্টেশনে চলে আসলাম। আমি গিয়ে আমার সিটে বসে পড়লাম। পাশের সিটে একজন মহিলা বসছে আর আমার সামনের সিটে দুটো মেয়ে। তবে মেয়েগুলোকে দেখা যাচ্ছে না। আমি আবার এইসব বিষয়ে নজর দিই না। একটু পর ট্রেন ছেড়ে দিল। তা বাবা, তুমি এখন কোথায় যাবে? এই জায়গায় আন্টি। এটা তো পাহাড়ি এলাকা, তুমি ওখানে কি করবে? জি আন্টি, আমি সেনাবাহিনীতে আছি আর আমার ডিউটি ওখানে। আপনি কিভাবে জানেন ওইটা পাহাড়ি অঞ্চল? আমার বাড়ি ওইখানে। আচ্ছা আন্টি, আপনি কিভাবে শুদ্ধ ভাষায় কথা বলছেন? আমার 2টা মেয়ে আছে, ওদের কাছ থেকে শিখেছি আমি। ও, আমার জন্য দোয়া করবেন আন্টি। অবশ্যই বাবা। তা তুমি কি বিয়ে করো না? মানে আন্টি, আমার এখনো বিয়ের বয়স হয়নি। আন্টি একটা হাসি দিয়ে, কি যে বলো তুমি! আমার আম্মু বলে আমি নাকি এখনো পিচ্ছি। মা বাবার কাছে সন্তান সবসময় ছোট থাকে, বুঝলে বাবা? জি আন্টি। এভাবে আন্টির সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ নজর পড়লো সামনে ছেলে বসা একটা মেয়ের উপর। ওর চুলের খোপাটা এত বড়, আমি তো এক দেখায় পাগল হয়ে গেছি। বিশ্বাস করেন ভাই, এত বড় চুলের খোপা আমি কোনোদিন দেখি নাই। আর চুলগুলো যে কত লম্বা হবে আমার মনে হয় এর কোনো হিসাব নেই। শুধু চুলগুলো দেখে যে আকর্ষণ লাগছে না, না জানি সামন থেকে কত সুন্দর। ইস, ওকে যদি দেখতে পারতাম। যখন ট্রেন থেকে নামবো তখন তো অবশ্যই দেখতে পারবো। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এত বড় চুলের খোপা। ইস, আমি তো সত্যিই পাগল হয়ে গেছি। দেখতে দেখতে আমাদের ক্যাম্পের কাছে এসে গেছি। ভালো থাকিও বাবা, বেঁচে থাকলে আবার দেখা হবে। জি আন্টি, আপনিও ভালো থাকবেন। আমার নজর তো মেয়েটার উপর, কারণ মেয়েটাকে এক নজর একটু দেখবো। আন্টি চলে যেতেই আমি মেয়েগুলোর পিছু নিতেই এক ভাই ডাক দিয়ে বলল, এই ভাই, এই ভাই। লাদেন পিছন ফিরে বলল, জি আমাকে বলছেন? জি ভাই, এই আপনার ব্যাগ। ধন্যবাদ ভাই। ওই মেয়েটাকে ফলো করতে করতে ব্যাগটাও ফেলে আসছিলাম। লাদেন আবার পিছন ফিরে মেয়েটাকে দেখতে চাইলো, কিন্তু মেয়েটা কিছু সময়ের ভিতরে নাই হয়ে গেল। তবে একটা বিষয় বুঝতে পারলাম, ওই মেয়েটা সম্ভাব্যত আন্টির মেয়ে হতে পারে, কারণ আমি দেখছি উনি ওদের হাত ধরে যেতে। না না, এসব আর চিন্তা করা যাবে না। আগে ক্যাম্পে যাই, তাহলে বড় স্যার 13টা রেখে 12টা বাজিয়ে ফেলবে। ক্যাম্পে আসার পর, কিরে দেরি করে আসলি যে? আমাদের সাথে চাকরি করে এজন্যই চিনি। দেরি করে আইসি কই বেটা? তোর পিছনের বগিতে আমি ছিলাম। তাহলে আমাকে বললি না কেন? তোর সাথে একটা মহিলা বসা ছিল, এজন্য বলি নাই, কিন্তু আমি তো তোর আগে এসে গেছি, তুই একটু দেরি করে ফেলিস। আরে দেরি তো হতেই পারে বেটা, কিন্তু মামা আমার কেমন কেমন জানি এমন মনে হচ্ছে তুমি কোথাও আটকে গেছো, কারণ এই জায়গাটা তোমার তো চেনা, দেরি হওয়ার তো কোনো কথাই না। ছেলেটা মাত্র আছে আর তোরা সবাই মিলে জেরা করা শুরু করে দিলি। সবাই মিলে হাসতে লাগলাম। সকালে আমার আর ফাহিমের ডিউটি একদিকে পড়লো, যার কারণে আমি আর ফাহিম একসাথে কাজ করছি। প্রচুর রৌদ্র, এর মাঝে দুজন দাঁড়িয়ে আছি। কালকে একটা ঘটনা ঘটেছে, কি জানিস? না বললে জানবো কিভাবে বেটা? কালকে একটা মেয়েকে দেখে তো আমি পাগল হয়ে গেছি। তোর আগের গার্লফ্রেন্ড শুনলে মেরে ফেলবি বেটা, ওরা সবাই জানে আমার আগের গার্লফ্রেন্ডের কথা। ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছি। ওমা, কেন, কি হয়েছে? বড় একটা সমস্যা হয়েছে। বল শুনি। এটা বলার মতো হলে তোরে ঠিকই বলতাম। আবার সম্পর্ক জোড়া লাগা, তাহলেই তো হয়। এই সম্পর্ক আর কোনোদিনই জোড়া লাগবে না রে, একেবারেই শেষ। বুঝলাম না, কেন এমন বললি? ওই বলছি তো, ওইটা বলার মতোই না। তাহলে এখন বলতে চাইছিস নতুন করে আবার কারো সাথে প্রেম করতে চাস? প্রেম করতে চায় না, কিন্তু এই মেয়েটাকে পছন্দ হয়ে গেছে। কোন মেয়ে? ট্রেনে আমার সামনে বসে এসেছে। তুই একে দেখছস? না দেখে কি কাউকে পছন্দ হতে পারে না? পারে, কিন্তু আমি তা বলি নাই। তুই কি দেখে পাগল হলি? ওর চুলগুলো দেখে। সত্যিই তোর পছন্দ হয়েছে? তো আমি কি আর মিথ্যে কথা বলছি? আমরা আজ পর্যন্ত একটাও প্রেম করতে পারলাম না, আর তুই শালা 2টা। আমার কি বল, দেখে পছন্দ হয়েছে তাই তো, কি আর করব। কর কর, প্রেম সময়টাই তাদের করবি। তোরে বুঝি কেউ না করে, তুই প্রেম করিস না কেন? আমার সাথে আবার কে প্রেম করবে? খুঁজে বের করতে হবে। প্রেম জিনিসটা তো আর ঘরে বসে থাকলে হবে না। আচ্ছা, প্রেম করে কোনো মজা পাস বলতো? তুই প্রেম কর কারোর সাথে, তাহলেই বুঝতে পারবি। বাবা, আমার দরকার নেই। কিরে, বোতলের পানি তো শেষ হয়ে গেছে। ওইখানে একটা বাড়ি দেখা যায়, ওখান থেকে নিয়ে আয়। আমাকে হুকুম দেশ তুই? পানি বেশি কে খাইছি, আমি নাকি তুই? আমি খাইছি বেশি, যেহেতু বোতলটা আমার হাতে। তো পানি আনবে কি, আমি নাকি তুই? অবশ্যই আমি। এই রে, কি বলতে কি বলে ফেললাম, মুখ দিয়ে কথা চটে বের হয়ে গেছে। তো যাস না কেন, যা গিয়ে পানি আন। কায়দায় ফেললি। ফাইম একটা হাসি দিয়ে, তোর যেটা মনে হয় সেটাই। আমিও দেখে নিব, মনে রাখিস বলে বাড়িটার দিকে হাঁটতে লাগলাম। বাড়িটার আশেপাশে কোনো টিউবওয়েল দেখতে পেলাম না। এখন কি করি, বাড়ির ভেতর থেকে একটা মহিলা বের হয়ে আসলো। মহিলাটাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম।
এটা তো আমার পাশে ট্রেনে বসে থাকা আন্টিটা। আরে বাবা, তুমি এখানে? পানি নিতে আসছি আন্টি, পানি শেষ হয়ে গেছে এই জন্য। কিছু মনে করিও না বাবা, আমার একটা দরকারি কাজ আছে, আমাকে যেতে হবে। আমি আমার মেয়ের কাছে দিয়ে যাচ্ছি, ও তোমাকে পানি এনে দেবে। ধন্যবাদ আন্টি। উনি ভেতরে ওনার মেয়ের কাছে বোতলটা দিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। একটু পরে একটা মেয়ে পানি ভর্তি বোতলটা হাতে নিয়ে আর এক মগ পানি নিয়ে আমার সামনে আসলো। লাদেন তো সত্যি সত্যি দেখে অবাক হয়ে গেছে। এই পাহাড়ি এলাকায় এত সুন্দর মেয়ে আছে, সত্যি বিষয়টা ভাববার বিষয়। তবে আমার কেন জানি মনে হচ্ছে ওইটা চুলওয়ালা মেয়েটা। স্যার স্যার নেন। ও ও দেন। বোতলটা পিছনে রেখে মগটা হাতে নিয়ে পানি খাচ্ছি। মনে হয় এটা পানি না, কোনো মধু খাচ্ছি। কিছু না মনে করলে আপনার নামটা জানতে পারি? জি স্যার, আমার নাম তানিয়া। অনেক সুন্দর নাম। আচ্ছা আজকে আসি, ভালো থাকবেন। জি স্যার। আমি পিছন ফিরে চলে আসছি। হঠাৎ কি মনে করে আবার ওর দিকে তাকিয়ে দেখি ও পিছনে ফিরে চলে যাচ্ছে। তানিয়া লম্বা চুলগুলোর দিকে আমার চোখ পড়তেই সত্যি সত্যি আমি অবাক হয়ে গেলাম। ওই ট্রেনের মেয়েটাই তা। বুঝতে পারছি তাহলে আমি কি ওর জন্য পাগল হয়ে গেছি নাকি? এত সুন্দর মেয়ে, নিয়ার থেকেও আরো বেশি সুন্দর। ওকে যেভাবে হোক পটাতে লাগবে। আমার তো একেবারেই মনে ধরে গেছে। আর পাহাড়ি এলাকার মেয়েগুলো নাকি অনেক ভালো। হাঁটতে হাঁটতে ফাইমের কাছে চলে আসলাম। কিরে এত দেরি করলি কেন? আরে বেটা, কাজ তো করে ফেলছি। কি এমন করে ফেললি? গার্লফ্রেন্ড পেয়ে গেছি মাম্মা। এই তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেলি? গ্যাস পানি আনতে আর এসে বলিস গার্লফ্রেন্ড পেয়ে গেছি? এটা কোনো ধরনের ফাজলামো? আমি ফাজলামো করছি বেটা, সত্যি বলছি গার্লফ্রেন্ড পেয়ে গেছি। আচ্ছা আমাকে বুঝিয়ে বলতো। বলতে থাক, শুনছি আমি। আজকে যে বাড়িতে পানি আনতে গেছি না। আরে তুই তো দেখি যাকে দেখিস তার জন্যই পাগল হয়ে যাস। কিছুক্ষণ আগে বললি এক মেয়ের লম্বা চুল দেখে পাগল হয়ে গেছোস, এখন আবার বলিস পানি আনতে গিয়ে আরেক মেয়েকে দেখে পাগল হয়ে গেছি। এটা কোন ধরনের ফাজলামো বেটা? পৃথিবীর সব মেয়েদের সাথে তুই কি প্রেম করতে চাস? ওই বাড়ির মেয়েটাকে আমার পছন্দ হয়ে গেছে। দেখ, উল্টাপাল্টা কথা বলবে না। ওই আমার সাথে ট্রেনে যেই মেয়েটা বসে আসছিল ওই মেয়েটা এই বাড়ির মেয়ে। কি? কি না জি। তবে আমি কি আর তোর সাথে মিথ্যা কথা বলছি? আগে বলবি তো, আমি আরো ভাবছিলাম। আর বলা লাগবে না, আমি জানি তুমি কি ভাবছিলে। শালা সব সময় নেগেটিভ চিন্তা করছিস কেন বলতো? সেসব বাদ দে, এখন বল প্রপোজ কি করছোস মেয়েটাকে? সময় পাইলাম কই, তুই তো আসতে না আসতেই বলিস এত দেরি। আচ্ছা মেয়েটার নামটা তো জানতে পারছোস? মেয়েটা না, বল তোর ভাবি। সে যাই হোক, এখন বল নাম কি? তোর ভাবির নাম তানিয়া। নামটা তো সুন্দর আছে, কিন্তু মেয়েটা দেখতে কেমন? দেখতে কেমন সেটা তোর জেনে লাভ নেই। একটা বিষয় মাথায় রাখ, ওকে শুধু আমার সাথে মানাবে, আর কারোর সাথে না। এখন ও প্রপোজ করতেই পারলি না, আবার বলিস তোর সাথে মানাবেই? একদিনে কি আর সবকিছু করা যায় বল? বিষয়টা বুঝলাম, কিন্তু আমাদের কি আর প্রতিদিন এক জায়গায় ডিউটি পড়বে বল? মেয়ে পড়েই ফেলবো, সেটা তো চিন্তা করতে হবে না। কিন্তু আমার পরিবার কি মেনে নেবে, তাই চিন্তা করছি এত দূরে। তোর পরিবারের কথা বাদ দে, আমিই তো মেনে নিব না এত দূরে মেয়ের বাড়ি। তোরে মানতে আমি বলছি শালা, আমার পরিবারের ভাবি অবশ্যই মানবে, কিন্তু বড় ভাই তো দাঁড়িয়ে থেকে বাস দিবে। এত ভয় পাস যেহেতু, তাহলে আর বিয়ের স্বপ্ন দেখিস না। বিয়ে তো করবে তা নিয়ে কি, এটা আমার ওয়াদা। আর বড় স্যার কখন আসবে এখানে? আজকে বিকেলে। তোর তো আবার স্যারের সাথে ভালো মিল আছে। রে, উনি খুব ভালোবাসেন আমাকে। ফাইমের সাথে কথা বলছি আর কাজ করছি, কখন যে বিকাল হয়ে গেল বুঝি নাই। কিরে বন্ধু, ওই বাড়ির মেয়েগুলো না দেখ, এখন দিয়ে মনে হয় কোথায় যাবে। আমি তাকে দেখি, আর ওটা তো তানিয়া আর ওর বোন। ওই বাড়ির মেয়েগুলো না, এটা হলো তোর ভাবি। সিরিয়াসলি ভাবে বলছিস তো? তো কি তোরে আর মিথ্যা কথা বলছি? যা এখন গিয়ে প্রপোজ কর। আরে কি সব কথা বলছো? ওই পোশাকে গিয়ে প্রপোজ করবো? যা, মেয়ে বড় হয়েছে, তার বাবা মা কখন বিয়ে দিয়ে দেয় তার ঠিক আছে, তুই যা, এই এসে গেছে। বন্ধু আজকে মাত্র দেখলাম। আর তাহলে বসে থাক, আর একজন এসে তোমার পাখি নিয়ে যাবে। না না, আমি তা কখনোই হতে দেবো না, আমি যাচ্ছি। বন্ধু মনে সাহস রাখ। কি দিয়ে প্রপোজ করবো? গাছের পাতা দিয়ে। কি? বর্তমানে পাতা দিয়ে কাজ চালিয়ে নে, আরে চড়ে যাচ্ছে তাড়াতাড়ি। আমি একটু এগিয়ে ডাক দিলাম তানিয়া। আমার ডাক শুনে দাঁড়িয়ে আমার কাছে আসলো। ওর সাথে আরেকটা মেয়ে আছে, ওইটা মনে হয় ওর বোন। ওর মতোই সুন্দর আছে বলতে হবে। স্যার বলেন। তোমার সাথের মেয়েটাকে? আমার ছোট বোন। এই দুপুরে কই যাও? বান্ধবীর বাড়িতে। একা একা যাও, ভয় করে না? এখানে সব সময় তো আপনাদের সুরক্ষা পাওয়া যায়, তাই এত চিন্তা কিসের? তবুও নিজের রক্ষা হয়, যাতে এমন চিন্তা নিয়ে রাস্তায় বের হবে।
সেটা ঠিক বলেছেন। আচ্ছা, এখন কি তাহলে আমি যেতে পারি? মানে তোমাকে একটা কথা বলার ছিল। অবশ্যই, বলে ফেলুন স্যার। আমাকে স্যার বলবেন, আমার নাম লাদেন। লাদেন বলতে পারেন। না না, এটা কিভাবে হয়? আপনি সেনাবাহিনীতে আছেন, আপনাকে স্যার না বললে আপনার সম্মান কমবে না? সেটা অন্যদের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে না। একটা হাসি, তার কারণটা কি জানতে পারি? অবশ্যই বলবো, কিন্তু আপনি যদি এভাবে ভয় পান তাহলে কি করে হয় বলেন? কি বলতে চান? বলার ইচ্ছে ছিল কিন্তু ভয় করছে, আপনি যদি পরে কিছু মনে করেন। আরে না না, কি আবার মনে করব, বলেন তো। না, আজকে থাক, আরেকদিন বলবো। আর যদি না দেখা হয় এই জন্য বলে দেন। তোরে নিয়ে কোনো কাজ হবে না, আমি বলছি আপনাকে। আপনি কি? আমার সাথে কাজ করে আমার বন্ধু। ও আচ্ছা, তাহলে আপনিই বলুন উনি কি বলতে চায়। আসলে আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমার বন্ধু আপনার প্রেমে পড়েছে। ট্রেন থেকে শুরু করে বাড়ি পর্যন্ত আমার সব ঘটনা বলল তানিয়াকে। কিভাবে পছন্দ করেছি আমি, এই হলো বিষয়। এখন আপনার উত্তরের অপেক্ষায়। ও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, চাইলে ভুলতে পারবে না। দেখেন, ভালোবাসা এটা সবাই ভাবতে পারে, তবে আমি কখনো আমার আম্মুর অনুমতি ছাড়া কিছুই করি নাই। আর আমার বিয়ের কথাবার্তা চলে, যদি পারেন আমার আম্মুর সাথে কথা বলুন। আমার আম্মু যা বলবে আমি তাই করব। আসি, ভালো থাকবেন। বলে হেঁটে হেঁটে চলে গেল। এটা কি বলে গেল রে লাদেন? এত ভালো মেয়ে আমি কোনোদিনই দেখি নাই। মার কথা ছাড়া কিছুই শুনতে চাই না। মেয়েটা সত্যি খুব ভালো, প্রশংসা করতে হয়, বলতে হবে। আমার বাবা মাকে তো আর এখানে আনতে পারবো না, কি করা যায় বলতো? আমার কাছে একটা বুদ্ধি আছে। বল তাড়াতাড়ি, কি সেই বুদ্ধি? তোর তো আবার স্যারের সাথে ভালো মিল আছে। স্যার দিয়ে বর্তমানের কাজটা করা পরে তোর বাবা মা আসবে, কি বলিস? বুদ্ধিটা অবশ্য খারাপ না, এই কাজটাই করতে হবে। আমাকে কিন্তু তোর বিয়েতে নিতে হবে, সবকিছু আমি করছি কিন্তু। আরে মামা, তোর তো তুলনা হয় না, তুই থাকবি আমার বিয়ের প্রধান অতিথি। রাতে ক্যাম্পে চলে গেলাম, বড় স্যারকে সালাম জানিয়ে একটু রেস্ট নিলাম। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে বড় স্যারের কাছে গেলাম। আরে লাদেন, আসো আসো, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। আমি গিয়ে স্যারের পাশে বসলাম। স্যার, একটা কাজ তো করে ফেলছি। কি এমন করে ফেলছো? পাহাড়ি এলাকার মেয়ে এত সুন্দর আমার আগে জানা ছিল না। তো বলছি না স্যারের সাথে আমি একদম ফ্রি। কেন, কারুর প্রেমে পড়ছো নাকি? জি স্যার, আপনার কথাই ঠিক। এই বয়সে এমন হবেই, একটু যাকে দেখবে তাকেই পছন্দ হয়ে যাবে। এটা মনের পছন্দ স্যার, কোনো ফাজলামো না, আমি সিরিয়াস। সত্যি নাকি? স্যার। তবে তাকে জানিয়ে দাও, তাহলেই তো হয়। সমস্যাই তো ওইখানে স্যার। কিসের সমস্যার কথা বলছো? ওই মেয়েকে বলেছে ওর মার সাথে কথা বলতে। ওর মা যা বলে ও নাকি তাই করবে। কিন্তু এত দূরে তোমার বাবা মা তোমাকে বিয়ে করাবে? এজন্যই তো আপনার কাছে আসি। আপনি একটু ওদের সাথে কথা বলে কয়েকদিন সময় নেবেন, আর আমি আমার বাবা মাকে মানিয়ে নেবো স্যার। কাউকে আর পেলে না, শেষে আমাকেই বলির পাঠা বানিয়ে দিলে। এভাবে বলছেন কেন স্যার? আপনি তো আমার বাবার মতো। এই জায়গায় তো আটকিয়ে ফেললে। তাহলে স্যার আগামীকাল আমরা যাচ্ছি ওদের বাসায়। কালকেই? স্যার, আমি কোনো রিস্ক নিতে চাই না। পরে ওকে যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তাহলে আগে একটা ছেঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছি। এখন যদি এমনটা হয় স্যার, তাহলে সত্যি সত্যি আমি কিন্তু মারা যাবো স্যার। তোমার জন্য আর কিছুই পারি না। আচ্ছা যাও, কালকে যাব, ওদের বাসায় জানিয়ে দিও। জানানো লাগবে না, নইলে ওদের অযথা অনেক খরচ হয়ে যাবে। বাহ বাহ, বিয়ের আগেই শ্বশুর বাড়ির চিন্তা। অবশ্যই স্যার। আচ্ছা, নিশ্চিন্তভাবে ঘুমাও, আমি আসি তো, এত চিন্তা করতে হবে না। এজন্যই তো আপনাকে আমি ভালোবাসি স্যার। জানি জানি, যাও, আর বলতে হবে না। আমি আবার বাইরে গিয়ে বসে ভাবিকে কল দিলাম। কি করে আমার ভাইরা? কি করে পড়ে শোনো, আমি তো কাজের কাজ একটা করে ফেলছি ভাবি। কি কাজ করে ফেলেছো তুমি? ভাবিকে সব বলার পর মা বাবাকে না মানিয়ে নেব, কিন্তু তোমার ভাই কি মানবে? তুমি আসো কেন তাহলে ভাবি? আমার লক্ষ্মী ভাবি না তুমি? আচ্ছা, মেয়েটা দেখতে কেমন? অনেক অনেক সুন্দর। আমার থেকেও? আরে না, তুমি তো অনেক সুন্দর, তোমার মতো সুন্দর না। ভাবি একটা হাসি দিয়ে, আচ্ছা তুমি ইচ্ছে মতো প্রেম করো, আমি এই দিকটা সামলিয়ে নেব। আমি জানি তো আপনি পারবেন, এজন্যই তো আপনাকে বলছি ভাবি। আচ্ছা, ভালোভাবে থাকিও কেমন? জি ভাবি, দোয়া করবেন। অবশ্যই। বলেই ফোন রেখে দিল। আমার পেছনে কি জানে হাত রাখলো। ফিরে দেখি ফাহিম। আরে বেটা, আর একটু হলেই তো আমি ভয় পেয়ে যেতাম। সবকিছু কেমন চলছে এখন? খুব ভালো। আমার পরিবারকে ভাবি রাজি করিয়ে নেবে,
আর কালকে স্যারকে নিয়ে ওদের বাসায় যাব। তাহলে তো খুব খুশির খবর বন্ধু। দেখি, তবে যেভাবেই হোক ওর পরিবারকে রাজি করিয়ে যাবো। তোর দ্বারা কিছুই হবে না, আমাকে নিয়ে যাস। স্যার আছে না? আচ্ছা তুইও যাইস তাহলে। কিছুক্ষণ পর সবাই মিলে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে স্যারকে আর ফাহিমকে নিয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমি আর ফাহিম আগের জায়গায় ডিউটি করবো, এজন্য ফাহিমকে সাথে নিয়ে যাচ্ছি ওদের বাসায়। ওদের বাসায় যেতেই দেখি তানিয়া বারান্দায় বসে আছি। আমাদের দেখে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর ওর মা এসে, আরে স্যার, আপনারা এখানে? একটু দরকারে আপনার কাছে আসা। আপনার কথা শুনে আমি ধন্য হয়ে গেলাম স্যার। এই গরিবের বাড়িতে আসছেন, এটাই অনেক। আন্টি এগুলো নেন তো। বাবা, এসব কেন আবার? আরে আন্টি ধরেন তো। আপনারা ভিতরে আসেন। আর আমাকে একটু বলতেন আপনারা যে আজ আমার বাড়িতে আসবেন। আমরা ভিতরে গিয়ে বসলাম। না, আমরা এমনিতেই চলে যাব, কাজ ফেলে আসছি, বোঝেনি তো। আচ্ছা, আপনারা বসেন, আমি ভিতর থেকে আসছি। না না, আপনি কোথায় যাবেন না, আপনি বসেন, আপনার সাথে কিছু দরকারি কথা আছে। জি স্যার, বলেন। আমরা এখানে আসছি কেন এটাই হয়তো আপনি বুঝতে পারছেন না। না, কিছুই তো বুঝলাম না। একে চেনেন? চিনি তো, ট্রেনে পরিচয় হয়েছে। ছেলেটা খুব ভালো। তো কথা হলো, এ আমার ছেলের মতো, এজন্য আমি ওকে অনেক ভালোবাসি। আপনার নাকি একটা মেয়ে আছে? জি স্যার, দুইটা, একটা বড় আর একটা ছোট। সে যাই হোক, আপনার বড় মেয়েকে দেখে নাকি আমার ছেলের পছন্দ হয়ে গেছে। এখন আপনি কি বলেন? না না স্যার, এইটা কিভাবে হয়? আপনারা শহর এলাকার মানুষ, আর এত দূরে। আমাকে বিশ্বাস করেন না? আমি একজন সেনাবাহিনীর বড় অফিসার, আমি নিজে আসছি, আমার উপর বিশ্বাস করেন। কিন্তু এত দূরে আমার মেয়েকে বিয়ে দেব, এটা কিভাবে হয়? ও ডিউটি তো এখনই বেশি পড়ে, ও মাসে একবার আপনার মেয়েকে নিয়ে আসবে, এখন তো আর না করবেন না। যদি আপনার কথা। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। ছেলেটা বলছি তো অনেক ভালো, আর যদি না আসে তাহলে মনে করবেন আপনার জামাইকে জেলে ঢুকিয়ে দিব। হেসে দিয়ে বললো, আন্টি আমি স্যারের কথা কখনো বড় ক্লাব করবো না, এটা আমার প্রমিস। আমি তো ছেলের বিষয়ে কিছুই জানি না। লাদেন বাবা, সম্পূর্ণ পরিচয় দিয়ে দাও তোমার পরিবারের। আমি সবকিছু আন্টিকে বলতে লাগলাম। কিন্তু আমি তো তোমার পরিবারের অনুমতি ছাড়া আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব না। কয়েকটা দিন সময় দেন, পরে ওর পরিবার মানুষ এসে বিয়ের প্রস্তাব দিবে। আপনি তাহলে সবকিছু বলে দেন। আচ্ছা, তাহলে আমাদের 2 মাস সময় দেন। মনে করেন আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, ওর পরিবারের মানুষ এসে শুধু তুলে নিয়ে যাবে। আপনার কথা তো আর আমি ফেলতে পারি না। আচ্ছা যান, সবকিছু তাহলে ঠিক হয়ে গেল। ধন্যবাদ আমার কথা রাখার জন্য। আর আপনার মেয়ের কিছু হলে এর জবাব দিব আমি, একটাও ফুলের টোকা লাগতে দিব না আপনার মেয়েকে। তাহলে এই কথাই রইল। আর আপনার কথা শুনে আমি খুব খুশি হইলাম। তাহলে আজকে উঠি, অনেক কাজ ফেলে আসছি। কিছু খেয়ে যান, প্রথমবার আমার বাড়িতে এসেছেন। না না থাক, কত সময় আরো পরে আছে, এর কোনো হিসাব নেই। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, কত সময় পাবো হিসাব আছে। ভালো থাকবেন তাহলে। আচ্ছা, আমি একটু ওর সাথে কথা বলতে পারি? আমাকে দেখিয়ে। অবশ্যই বলেন। আর ফাহিম, তুমি যাও, ডিউটি করো, লাদেন কথা বলে চলে যাবা কেমন? জি অবশ্যই স্যার। সবাই আমাকে রেখে চলে গেল। বাবা, আমি তোমাকে যা বলবো সব সত্যি সত্যি কথা বলবে। জি আন্টি, আপনি বলেন। তানিয়া, তানিয়া, এদিকে আয় তো একটু। জি আম্মু, বলো। বাবা, আমার মেয়েটাকে যে দেখেছো, কারোর সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলে নাই, কারণ কারোর সামনেই যেতে দেই নাই। সেদিন হয়তো তুমি কিভাবে দেখে ফেলেছো বলতে পারি নাই, কিন্তু আমার মেয়েটা অনেক ভালো। তোমার কাছে বিয়ে দিলে তুমি রাখতে পারবে তো আমার মেয়েকে? আন্টি এসব নিয়ে আপনার একদম চিন্তা করা লাগবে। ওকে আমি কোনোদিনই কষ্ট দেবো না, সবসময় সুখে থাকবে। দেখেন, তোমার পরিবারের সাথে তোমার কথা হয়েছে বাবা এই বিষয়ে? জি আন্টি, ভাবির সাথে কথা হয়েছে, আর আশা করি ভাবি সবকিছু ঠিক করে দেবেন উনি। তানিয়া মা, তোর কি ছেলেটাকে পছন্দ হয়? আম্মু, তুমি যার সাথে আমার বিয়ে দেবে তার সাথে আমি থাকতে রাজি আছি। বাবা, তুমি আমার মেয়েকে কিছু বলতে চাও? জি আন্টি, কিছু বলার ছিল, যদি অনুমতি দেন। আমি ভিতরে আছি, তুমি কথা বলো। আর তোমার মার নাম্বারটা দিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো।
আমি সেই ট্রেনেই প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছি। শুধু আমি তো আপনাকে পছন্দ করবো এমন না। সত্যি করে বলুন তো, আমাকে কি আপনার পছন্দ হয়? হয়, কিন্তু আমাদের পরিবারে প্রেম করা নিষেধ যে। এখন তো জানেন আপনার সাথে আমার বিয়ের কথা চলছে, এখন তো আর আমার সাথে প্রেম করতে পারেন, তাই না? লজ্জা পেয়ে কি যে বলেন আপনি। আচ্ছা, আপনাকে কি নামে ডাকবো? আপনার যেটা ইচ্ছে। তানিয়া বললে ভালো লাগবে না, আমার মনের রানী আপনি তো, আপনাকে জানো বললেই বলতে পারি। তানিয়া হেসে দিল। আপনি কি ফোন ব্যবহার করেন? না, মার শুধু একটা ফোন আছে। কি আমার ফোনটা রাখবেন? না, লাগবে না। আচ্ছা, বাটন ফোন দেবো নাকি টাচ? অযথা আপনার টাকা খরচ করে লাভ আছে? বিয়ের আগেই এত হিসাব করেন? এতটা হিসেবই না আমি। আমার বউ হতে হলে একটু হিসাবই হতেই হবে, পারবেন কি? তানিয়া লজ্জা পেয়ে আচ্ছা, আমি কালকে একজনকে দিয়ে ফোন আনিয়ে তোমাকে দেবনি। বলছি তো লাগবে না। জানেন আপনার কি দেখে আমি আপনার প্রেমে পড়ছি? কি দেখে? আপনার চুল দেখে। যখনই আপনার চুলগুলো দেখি তখন আমি কেমন জানি পাগল হয়ে যাই। মনটা চায় আপনার চুলের ঘ্রাণ নেই, কিন্তু সেই অধিকারটা এখন আমি পাই নাই। সবকিছুতে এত অস্থির হলে হয় না। এই জন্যই তো অপেক্ষা করে আছি, জানি আমার অপেক্ষার ফল অনেক ভালো হবে ইনশাল্লাহ। হঠাৎ তানিয়ার বোন কোথা থেকে এসে বলল, আপু, এই ছেলেটা তো সেই দিনেরটা না? আরে আমার শালিকা তো অনেক কিউট আছে। মুখটা একটু বাঁকিয়ে, আমাকে শালি বললেন কেন? হুম। 2 দিন পর তো আমি তোমার বোনকে বিয়ে করব, তখন তো আমাকে দুলাভাই বলবে। আচ্ছা শালিকা, তোমার নামটা কি? ওর নাম ঋতু। খুব সুন্দর নাম তো তোমার। ধন্যবাদ। আর আপনি দেখতে এত সুন্দর না, আপনার কাছে আমার বোনকে বিয়ে দিব না? তোমার বিয়ে দিতে হবে না, তোমার বোনকে আমি কোলে তুলে নিয়ে যাব। সত্যি আপু? জানি শুধু আমাদের কথা শুনে হাসছে। আজ আমাকে যেতে হবে, জানো। যাই আমি তাহলে, কেমন? এই, আপনি আমার বোনকে জানু বললেন কেন? হুম। তোমার বোনের নাম দিচ্ছি আমি জানু, এজন্য জানুই ডাকি। বুঝি, সবই বুঝি। প্রেম করার ধান্দা করেন তাই না? ছোট মানুষের এত বুঝতে হয় না। এই, আপনি ওর সাথে এত কথা বলছেন কেন? আপনার কাজে আপনি জানতো। আর একটা কথা। বলেন ম্যাডাম। নিজের খেয়াল রাখবেন সব সময়। চিন্তা করতে হবে না, আমি জানি এখন আপনার জীবন আমার সাথে জড়িত আছে। তাই বুঝি? এই তুই চুপ কর তো। ঋতু, এদিকে আসো তো একটু। কেন? তোমার সাথে প্রেম করব, এখন আসো এখানে। আপু কি বলে? আরে যা তো, সমস্যা নেই। আমি ঋতুর গালে একটা চুমু দিয়ে বললাম, আমার জানুর খেয়াল রাখবে কিন্তু, ওর যাতে কিছু না হয়। আমার বোনের চিন্তা আপনার করতে হবে না। আমি আবার তানিয়ার কাছে গিয়ে ওর হাতে 1000 টাকার একটা নোট দিয়ে বললাম, নিজের খেয়াল রাখবা, তুমি স্যার আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। আরে না, আমার টাকা লাগবে না। আমি আমার বউকে টাকা দেব, রাখো বলছি। এখানে অধিকার কাটান আমার উপর। তো এখন বোঝো, আপুর বিয়ের পর তোমার সাথে কি করবে? বিয়ে তো তোমার বোনকে করব না, তোমাকে বিয়ে করব। আরে জান, আপনাকে আবার কোন পাগল বিয়ে করবে শুনি? তোমার আপুকে তাহলে তুমি পাগল বলছো? সত্যি আমার আপু পাগল হয়ে গেছে? কেন, আপনি ওর সাথে কথা বলছেন? আরে ও আমার একমাত্র শালি, ওর সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো? আপনার শালি হওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। আচ্ছা জানো, একটা কথা জানার ছিল। বলেন। আমার শ্বশুর মশাইকে তো দেখছি না। তানিয়া মন খারাপ করে বলল, আসলেই আমার বাবা নাই, আমার মাই আমাদের কষ্ট করে লালন পালন করেছেন। সরি, আমি আসলেই জানতাম না। সমস্যা নেই, আপনার তো জানা উচিত। মন খারাপ করিও না, আমার পরিবারের সবাই অনেক ভালো, দেখিও তোমাকে সবাই অনেক ভালোবাসবে। আপু চলে গেলে আমি কিভাবে একা একা থাকবো? তোমার ব্যবস্থাও খুব তাড়াতাড়ি করে ফেলবো, এত চিন্তা করতে হবে না তোমাকে। না, আমি এত তাড়াতাড়ি বিয়ে বসতে চাই না। হঠাৎ কোথা থেকে ফাইম এসে বলল, লাদেন তাড়াতাড়ি চল, ক্যাম্পে কি জানি সমস্যা হয়েছে। কি হয়েছে? বলতে পারবো না, পাবেল আমাকে বলেছি। আমি যাইতেছি, তুই তাড়াতাড়ি আয়। বলেই ফাইম দৌড়ে চলে গেল। কি হয়েছে? বলতে পারবো না, হয়তো বড় কোনো সমস্যা হয়েছে। আমি যাই। হ্যাঁ, সাবধানে থাকবেন কিন্তু। কালকে ফোন পেয়ে যাবা, আর যদি কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আমাদের ক্যাম্পে চলে যাবা, আমার নাম বললেই হবে। বলেই আমি দৌড়ে ক্যাম্পে চলে গেলাম। ক্যাম্পে গিয়ে দেখি পাবেলের শরীর একদম ভীষণ খারাপ। এমন কিভাবে কি হলো রে? আমাদের দুইজনের ডিউটি ছিল এক জায়গায়, কিন্তু হঠাৎ দেখি পাবেল কিরকম করছে, এজন্য এখানে নিয়ে আসছি।
স্যার এখন কি করবেন? বিজয়কে বলো আসতে। বিজয় হলো মেডিকেল ছাত্র, আমাদের ডাক্তার। আচ্ছা পাভেল, তোর শরীর কিভাবে অসুস্থ হয়েছে বলতে পারবে কি? আমি সুস্থই ছিলাম না, কিন্তু আমার মনে হয় কি জানিস, আমি যখন ট্রেন দিয়ে আসি আমার সাথে 3জন ডাক্তার ছিল। ওরা কি নিয়ে গবেষণা করছে এমন বলে কিছু কথা শুনছি, তবে সেটা পরীক্ষা করার জন্য নাকি কোনো মানুষের শরীর দরকার। আমি বলছি তাতে আমার কি, আমি আমার মতো ঘুমিয়ে যাই। কিন্তু যখন হালকা করে আমার চোখ লাগলো, মনে হলো যেন পিঁপড়ের মতো কিছু খামচে ধরেছে আমার হাতে। আমার মনে হলো কি জানিস, ওরা আমার শরীরে কিসের এক ইঞ্জেকশন দিয়েছে। ও শিট, না জানি কি পরীক্ষা করার জন্য তোর শরীরের কি জানি দিছি। স্যার এখন কি করবেন? সবাই সত্য, দেখি কি হয়েছে। বিজয় কিছুক্ষণ পাভেলের পরীক্ষা করে বলল, স্যার আমি তো কিছুই বলতে পারছি না, এই রোগ তো আমার জীবনেও দেখি নাই, কিছুই ধরতে পারছি না। বন্ধু, আমার শরীর কেমন জানি করছে, মনে হচ্ছে যেন ভেতর থেকে কিছু বের হবার চেষ্টা করছে। খুব কষ্ট হচ্ছে বন্ধু, আর পারছি না। পাভেলের মুখ দিয়ে শুধু এই কথাগুলো বের হলো। পাভেলের রূপ যেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। পাভেলের কাছে ছিল স্যার, পাভেল স্যারকে নিচে ফেলে কামড়াচ্ছে। আমরা সবাই মিলে থামাতে পারছি না, এত শক্তিশালী হয়ে গেছে। পাভেল স্যারকে যখন ছাড়ে তখন দেখি মুখে রক্ত লেগে আছে, তার মানে স্যার শরীর থেকে রক্ত হয়েছে। এটা কোনো ধরনের রোগ কিছুই তো বুঝতে পারছি না। পাভেল আবার আমার দেখে আসছে। বন্ধু এখন আরেকজন মারা যাবে, কি করব বল? ওর সাথে তো শক্তি দিয়ে আমরা পারবো না, কি করব বল তাড়াতাড়ি। ওর জন্য আমরা সবাই মারা যাবো। ফাইম পায়ে শুট কর। আমার কথা মতো ফাইম 2 পায়ে শুট করলো, তারপরও শুয়ে শুয়ে আমাদের দেখে আসছে। এই বিজয়, এটা কি হচ্ছে? কি বলিস না কেন? কিছুই তো বুঝতে পারছি না। বিশ্বাস কর বন্ধু, এটা আমি জীবনে প্রথম রোগ দেখলাম। এত মেধাবী ডাক্তার তুই, আর তুইও কিছু বলতে পারছিস না? লাদেন দেখ দেখ কি হয়েছে? স্যারে তো উঠে আসছে আমাদের দিকে। বন্ধু কিছুই বুঝতে পারছি না। স্যার আপনি ঠিক আছেন তো? এক কথা বলতে স্যার দৌড় দিয়ে আমাদের দিকে আসছে, মনে হচ্ছে যেন উনিও পাভেলের মতো হয়ে গেছে। ব্যাস, স্যারও পড়ে গেল গুলি খেয়ে। আমি গুলিটা নিয়ে পাভেলের মাথা বরাবর একটা শুট করলাম। দুটো লাশ পড়ে আছে। কি হচ্ছে বিজয় সব? কিছুই তো বুঝতে পারছি না। ভিতরে চল, আমি খবর নেওয়ার চেষ্টা করছি। বিজয় ফোনটা বের করে ওদের একটা পিক তুললো। বন্ধু লাশগুলো কি করব? থাকে এখানে নাকি, দেখি বিজয় কি বলে, পরে এগুলোর ব্যবস্থা করব। কি বলিস? চল। সবাই মিলে ভেতরে গেলাম। আমরা একসাথে 20 জনের মতো আছি। বিজয় পিকটা জানি কাকে দিল। কিছুক্ষণ পর কতগুলো পিক সহ মেসেজ আসছে। এই পিকগুলো তো পাভেলের স্যারের মতোই। তাই তো দেখছি। কিছুক্ষণ পর বিজয় আবার বলল, বুঝলি বন্ধু? আরে না, তুই বুঝিয়ে বল। এই রোগটার নাম হলো জম্বি। এই রোগে যারা আক্রান্ত হয় তারা সবাই জম্বি হয়ে যায়। সবাই মানে কয়জনের কথা বলছিস? এটা একটা ছোঁয়াচে রোগের মতো। যে এই জম্বি রোগে আক্রান্ত হয় সে যদি অন্য কাউকে কামড়ে দেয় তাহলে সেও জম্বি হয়ে যাবে। আর ওদের প্রধান খাদ্য হলো রক্ত। ওরা মানুষের রক্ত খেতে খুব পছন্দ করে। ওরা অন্যজনকে কামড়ে রক্ত খাবে আর ওইও জম্বি হয়ে উঠবে। আর ওদের এত ক্ষমতা 1 মিনিটের ভেতরে গোটা শহরকে জম্বিতে পরিণত করতে পারে। কারণ হলো যে জম্বি হয় সেও কামড়াবে, আর যাকে কামড়াবে সেও পরে উঠে জম্বি হয়ে আরেকজনকে কামড়াবে। যদি শহরের একজনও জম্বি হয়ে যায় তাহলে ওদের বাইরে যেতে দেওয়া যাবে না, নইলে একজনের জন্য সবাই বিপদে পড়বে। আর এই রোগের কোনো ওষুধ নেই? না, এই রোগের ওষুধ আজকে পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। আর এই রোগটা নিয়ে অনেক বড় বড় বিজ্ঞানী গবেষণা করছে। তোরা জম্বি হলে কি করে? তার মানে কি কেউ চায় আমাদের দেশকে ধ্বংস করতে? শুধু ধ্বংস করবেই না, ওরা ওদের দিয়ে এই দেশে বসবাস করবে। সেটা কখনো সম্ভব না, কারণ তুই দেখ ওরা যাকেই পায় তাকেই কামড়ে দেয়। তাহলে ওদের কোনো জ্ঞান থাকে তখন বল? হয়তো তোর কথাই ঠিক, কিন্তু আরেকটা বিষয় বলতে তো ভুলে গেছি। এত কাহিনী না বলে কি হয়েছে বল? ওদের মারলেও মরবে না, কিছু সময়ের জন্য শুয়ে থাকে, পড়ে আবার উঠে জম্বি হয়ে যায়। আমরা তো স্যার আর পাভেলকে রেখে আসছি প্রায় আধা ঘন্টার মতো। দাঁড়িয়ে আসছিস কেন? দৌড় দে। সবাই বাইরে গিয়ে দেখি ওরা দুজনের কেউ নাই। ওদের খুঁজে আমাদের বন্দি করতে হবে, নইলে গোটা শহর এই রোগে আক্রান্ত হয়ে যাবে। লাদেন দেখ দেখ, পাহাড়ের সব মানুষ কেমন যেন দৌড়ে আসছে না? আমি ভালো করে তাকে দেখি, সব কটা জঙ্গি হয়ে গেছে। তেমন কি পাভেল আর স্যার ওদের না না আর ভাবতে পারছি না কি থেকে কি হয়ে গেল। সবাই তো জম্বি হয়ে গেছে, সব দোষ আমাদের। আমরা যদি ওদের আগেই বন্দি করে ফেলতাম তাহলে আজকে আর ওরা জম্বি হতো না। ইমন, তুই সব কটা ক্যাম্পে খবর দিয়ে দে। হই বাঁচাও, আর পারছি না দৌড়াতে। আরে এটা তো ভাবি, দেখা যায় ওর বোনকে নিয়ে দৌড়ে আসছে। ওরা অনেকটা পিছনে আছে, তাদের যত গুলি আছে সব বের করে নিয়ে আয়, নিজেকে তো বাঁচাতে হবে। তা নিয়ে আমার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ঋতু, তুমি ঠিক আছো তো? এসব কি হচ্ছে ভাইয়া? কিছুই তো বুঝতে পারছি না। বলে কান্না করতে লাগলো।
ওরা আমার আম্মুকে কি জানি বানিয়ে দিচ্ছে। ঋতু যেই আম্মুকে ধরতে যাবে, আম্মুকে কামড়ে দিল। এই সবাই মিলে ওদের আটকাও। সবাই গুলি ছুঁইলো ওদের দিকে। ঋতু কোথায় কামড়ে দিছে দেখি। ঋতু হাতটা দেখে বলল, এই দেখেন ভাইয়া, এখনো রক্ত পড়ছে, আমি আর সহ্য করতে পারছি না। তোমাদের এখানে না ডাক্তার আছে? সবাইকে ভালো করে দাও না, আমার আম্মুকে ওরা গুলি করছে। কেন ওদের দিকে মারা যাবে তো? এখানে আমার আম্মু আছে, প্লিজ তুমি ওদের গুলি করতে না করো। ওরা মরবে না এই রোগে। যারা আক্রান্ত হয় তারা কখনো মরে না, বুঝতে পারছো? মাকে হারিয়ে ফেললাম, আমার বোনকে বাঁচাও না। আমি বিজয়ের দিকে তাকালাম। বিজয় আমাকে ইশারাতে বলল, কিছু করার নাই বন্ধু, মাফ করে দিস। আপু, আমার শরীর কেমন জানি করছে, আমি আর পারছি না। পকেট থেকে গুলিটা নিয়ে ঋতুর মাথা বরাবর গুলি করলাম। টপ করে মাটিতে পড়ে গেল ঋতু। তা নিয়ে আমাকে একটা চড় দিয়ে বলল, এটা কি করলে তুমি? তুমি আমার বোনকে মেরে ফেললে কেন? বলে ওর বোনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দেখো তানিয়া, হ্যাঁ, তুই আমাকে টাচ করবি না, তুই আমার বোনকে মেরে ফেলছ। দেখেন আপু, বোঝার চেষ্টা করুন। ওকে তো আপনার মা কামড়েছিল, ওকে না মারলে ও আমাদের সবাইকে মেরে দিত, কারণ আপনার বোনও জম্বি রোগে আক্রান্ত হয়ে গেছে। আপনারা সবাই বেঈমান। আমাদের পাহাড়ি এলাকায় সবাইকে কিভাবে মারতে হয় তাই করছেন না। ছাড়বো না আমি আপনাদের। চুপচাপ বসে থাক বলছি। এমনি টেনশনে পাচ্ছি না, আমরা কম চেষ্টা করছি? হ্যাঁ, তোমার বাড়িতে যে স্যার আমার বিয়ের কথা বলতে গেছিল, উনি আর আমার এক প্রিয় বন্ধু এই রোগে আক্রান্ত হয়ে গেছে। আমি নিজে ওদের গুলি করে আটকাইছি। কি করব বলো? আমরা এই রোগের কোনো ওষুধ নাই, আমরা চাইলেও কাউকে বাঁচাতে পারবো না। ফাহিম দৌড়ে এসে বলল, বন্ধু আমরা আর পারছি না, আমাদের থেকে ওদের সংখ্যা বেশি, আমাদের দুইজনকে ওরা কামড়ে দিয়েছে, আর পারছি না, কিছু একটা কর। সবাইকে গাড়িতে উঠতে বলো, তাড়াতাড়ি এই মুহূর্তে এখান থেকে বের হতে হবে। আমরা যদি ওদেরকে আটকে রাখি তাহলে গোটা দেশের সর্বনাশ হয়ে যাবে। আমি বড় স্যারের সাথে কথা বলে আসছি, তাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলছি। তিনি বলছেন এই জায়গায় গোটা পাহাড়ি এলাকার মানুষকে তার কাটা দেয়াল দিয়ে আটকে দিবে, আর আমি ভিডিও কল দিয়ে দেখাচ্ছি স্যারকে। আর ইমার্জেন্সি ভাবে সবাই কাজে লেগে পড়ছে, আমাদের সবাইকে বের হতে বলছে। গুড, একটা ভালো কাজ করলি। ওরা আমাদের দিকে এগিয়ে আসছে, তাড়াতাড়ি বের হতে হবে। তাড়াতাড়ি ওদের গাড়িতে কাছে আসতে বল। তানিয়া দেখো, রাগ করিও না, আমরা সবাই এখন বিপদে আছি। আমি ওদের রেখে কোথাও যাব না, তুমি চলে যাও। দেখো আমাদের হাতে একদম সময় নেই। আমি যাব না তো বলছি। বন্ধু তাড়াতাড়ি কর, নইলে আমরা সবাই মারা পড়বো। আমি তানিয়াকে কোলে নিয়ে হাঁটছি। ছাড়ো আমাকে, আমি যাব না আমার মা বোনকে ফেলে। দেখো পাগলামো করবে না, নইলে তোমাকে যদি ওরা কামড়ে দেয় তুমি এই রোগে আক্রান্ত হয়ে যাবে। কিন্তু দেখো তোমাকে স্যার আমি বাঁচতেও পারবো না। আমি কি তোমার খারাপের জন্য কিছু করছি বলো? তুমি আমার বোনকে মেরে ফেলেছো কেন? ওকে তো বাঁচাতে পারতে। দেখো আমি ডাক্তার না, আর আমাদের এখানে যে মেধাবী ডাক্তার আছে তাকে জিজ্ঞেস করো। বিজয় বলতো কিছু। যেভাবে সত্যি এই রোগের কোনো ওষুধ নেই, আর এটা ছোঁয়াচে রোগের মতো। আমরা সবাই গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি দেয়ালের কাজ শুরু হয়ে গেছে। এখানে বসে থাকো তানিয়া। আমি একা একা বসে থাকতে পারবো না। আচ্ছা আমার পিছনে থাকো তাহলে। আমি স্যারের কাছে গিয়ে দেখি স্যার খুব টেনশনে আছে। স্যার ওদের আটকানো যাবে তো? চেষ্টা করছি সব দিকেই সব কাজ করতে যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু তোমরা একটু সতর্ক থাকবে না? আর আজকে দেখো ছোট একটা বিষয় কত বড় হয়ে গেছে। সরি স্যার, আমরা জানতাম না এই রোগের কথা। তোমার পিছনের মেয়েটা আবার কে? স্যার আমার গার্লফ্রেন্ড। যাক, ওকে বাঁচিয়ে আসো, এটাই অনেক। স্যার ওরা যদি একজন বের হয়ে যায় তাহলে গোটা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, সবাই রোগে আক্রান্ত হয়ে যাবে। আমি জানি, তোমাকে বলতে হবে না। আমি ঘুরে ঘুরে দেখছি সবার কাজ। সত্যি কি এই রোগের কোনো ওষুধ নাই? আমি তোমাকে কি মিথ্যে বলছি বলো? বলে দেখো সবাই কেমন করে কাজ করছি। তো তুমি কাজ করো না কেন? তোমার স্বামীকে কি মনে হয়? টেনশনে বাঁচি না, আর উনি আসছে রোমান্টিক কথা শোনাতে। বন্ধু আমার খুব ভয় হচ্ছে, আমার পরিবারকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। তো কি করতে চাস? এখানে সবাই বিপদে আছে। সবাইকে দেখতে খুব ইচ্ছে করছে, এখানে অনেকেই তো আছে। এখনই ট্রেনে যাব আর পরে ট্রেনে আসবো, তুই স্যারকে একটু সামলে রাখিস। সত্যি যাবি? প্লিজ বন্ধু। আচ্ছা যা, আমার পরিবারকে একটু দেখে আসিস। আচ্ছা বন্ধু। বলে ফাহিম চলে যাচ্ছে। আমার বাবা মা ভালো হবে তো?
দেখ, এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না, তবে দেখি খুব শীঘ্রই জানতে পারবো। আর আমরা কি কম চেষ্টা করছি বল? লাদেন, এইদিকে আসো তো। জি স্যার, বলুন। দেশের পরিস্থিতি কেমন একটু খবর নাও। ওকে স্যার। আমি গাড়ির কাছে গিয়ে ফোনটা বের করে দেখতে লাগলাম। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে একটা সংসার সাজাবো, কিন্তু দেখো কিছুই হলো না। আমার কপাল খারাপ, আজকে আমার মা বাবা। বলে কান্না করতে লাগলো। দেখো, কান্না করিও না, বিপদ কি আর কাউকে বলে কয়ে আসে বল? আজকে যদি আমার কিছু হয়ে যেত? এভাবে বলো না, তোমার কিছু হয়ে গেলে আমি মারা যাব। এখন বেঁচে আছি শুধু তোমার জন্য। অনেক ভালোবাসো না আমাকে? তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। ফাহিম আবার কল দিয়ে দিছে, দেখি। কে কল করছে? একটু আগে যে গেছে ও কল দিছে, দেখি। ফোনটা ধরতে দেখি ফাহিম কান্না করছে। কি হয়েছে বন্ধু, তুই এভাবে কান্না করছিস কেন? বন্ধু, আমাকে মাফ করে দিস, আমি আর পারলাম না। কি হয়েছে বল তো, আর তুই এভাবে কান্না করছিস কেন? আমার পায়ে কখন যে জম্বি কামড় দিয়েছে বলতে পারি না। হঠাৎ দেখি আমার শরীর কেমন করছে, আর তখনই পায়ে দেখি পড়ছি না। আর মাফ করে দিস আমাকে, দেশটাকে পারলে বাঁচাবি। আমি ট্রেনে আসিনি, হয়তো সবাই জম্বি হয়ে যাবে। তুই শুধু এই পর্যন্ত শুনলাম, আর কিছুই শুনতে পারলাম। ফোনটা ফেলে মাটিতে বসে কান্না করছি। আজকে গোটা শহর ধ্বংস হতে চলছে, কিছুই করতে পারলাম না। জানি এখন আমাদের কিছুই করার নেই, একটা ট্রেনে কম যাত্রী নাই, তাইলেও কাউকে বাঁচাতে পারবো না। ফোনটা বের করে আম্মুর কাছে কল দিলাম, তানি আমাকে জড়িয়ে ধরে আসছি। হ্যালো বাবা, কেমন আছোস তুই? কান্না করতে করতে বললাম, মাফ করে দিও আম্মু, আজকের পর থেকে হয়তো আমরা কেউ বাঁচবো না, তোমাদের কাউকে আমি বাঁচাতে পারলাম না। কি হয়েছে বাবা, কি বলছিস এসব? কিছুই তো বুঝতে পারছি না। খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে আম্মু, ক্যামেরাটা অন করো। ভিডিও কল দিতেই আম্মুকে দেখে বললাম, অনেক ভালোবাসি তোমাকে আম্মু। বাবা তুই এভাবে কান্না করছিস কেন? কান্না ছাড়া কিছুই করার নেই এখন মা। মিলির কাছে ফোনটা একটু দিবা? আগে বল তোর কি হয়েছে বাবা? ভাইয়া তুই এভাবে কান্না করছিস কেন? তোর না 1000 টাকা দরকার বোন, দিতে পারলাম না। আজকের পর থেকে কারোর সাথে আমি দুষ্টুমি করবো না। কি আমাকে ভাই বলে ডাকবে? মিলি কান্না করে দিয়ে বললো, ভাইয়া তুই এভাবে কান্না করবি না, আমার খুব খারাপ লাগে। ভাই তোর কি হয়েছে? টিভিটা একটু অন করে দেখ। ভাবি টিভি অন করে দেখে ভয় পেয়ে গেছে, বুঝতে পারছি একজন আরো দুজনকে ধরে কামড়াচ্ছে। এখন ঘটনা দেখে কারোই বা ভয় না হতে পারে। ভাবির কাছ থেকে ফোনটা মিলিয়ে নিয়ে বলছে, ভাইয়া এসব কি হচ্ছে? দেশকে রক্ষা করতে পারলাম না বোন আমার, আমরাও হয়তো ওদের মতো হয়ে যাব। এই জন্য কান্না করছিস বোকা ছেলে? আমাদের কিছু হবে না, তোর খেয়াল রাখিস। আমাকে বুঝদিস যে আমি আজকে তোরে বুঝবার কথা, আর আজকে তুই আমাকে বুঝাস? তোরে জড়িয়ে ধরে আছে মেয়েটা কে? এটাকে তোর ভাবি বানাতে চেয়েছি, কিন্তু পারলাম না রে। সত্যি অনেক সুন্দর, আমাদের ভাগ্যে নেই মনে হয় ভাবি দেখার। বোন তোকে অনেক ভালোবাসি। আমিও ফোনটা রেখে দেই ভাইয়া, তোর সাথে কথা বললে কলিজা ফেটে মারা যাব। আম্মু কি করে? আম্মু বসে বসে কান্না করছে, আর এখানকার সবাই দৌড়াদৌড়ি করছে। টিভি নিউজও বন্ধ হয়ে গেছে, ওরা এখানে ওদের ক্যামেরা দিয়েছে। ভাই যা হওয়ার হবে, তুই ভালো থাকিস, বাই। বলে ফোনটা রেখে দিল। কি হয়েছে লাদেন, এভাবে কান্না করছো কেন? দেওয়াল দিয়ে কি করবেন, গোটা শহর জম্বি আক্রান্ত হয়ে গেছে। কি বলছো? সত্যি স্যার, বিশ্বাস না হলে দেখেন। এই কথা বলতেই স্যার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? আমরা কেউ বাঁচতে পারবো না, একদল জম্বি এসে গেল। মুহূর্তের মাঝেই ওরা ধরে যাচ্ছে, ইচ্ছে তারে কামড়ে দিচ্ছে। ওরা তানি একটা চিৎকার দিয়ে বললো। আমি পিছনে তাকে দেখি একটা ছেলে তানিকে কামড়ে ধরেছে। দিলাম এক লাথি, ওকে দৌড়ে ফেলে তানিকে কোলে নিয়ে দেওয়ালের ভিতরে লাফ দিয়ে ঢুকে গেলাম। এখানে জম্বি দেখো, এখানেও আসে নাই। আমাকে মাফ করে দিও, অনেক ভালোবাসি তোমাকে। শেষে আমাকে যদি ভালোবাসার স্বপ্ন না দেখাতে, তাহলে হয়তো আজকে কষ্ট নিয়ে মরতে হতো না। আমি তোমাকে আবার বাঁচাবো, দেখিও ও তোমার কিচ্ছু হবে না। মিথ্যে আশ্বাস দিও না। আর ফোনটা বের করে আবার আম্মুকে ভিডিও কল দিলাম। মিলি ফোন রিসিভ করলো, আর দেখতে পাচ্ছি 5-6 জন মিলে মিলিকে কামড়ে ধরেছে। ভাইয়া খুব কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না রে। ওরা আমার সব রক্ত খেয়ে ফেলেছে। অনেক অনেক ভালোবাসি তোরে, আর কিছু দেখতে পারছি না। ফোনটা রেখে কান্না করছি, কাউকে বাঁচাতে পারলাম। কেউ পড়লা কি করলাম আজকে? তুমি কি খেলা খেললা? নিজের চোখের সামনে বোন গার্লফ্রেন্ড জম্বি হয়ে যাচ্ছে, কিছু করতে পারছে না। টি শার্টটা খুলে তানিয়ার হাতটা বেঁধে ফেললাম, আর মুখে টি শার্টটা ঢুকিয়ে দিলাম যাতে কামড়াতে না পারে। তানিয়াও জম্বি হয়ে গেছে, দেখতে পারছি।
দেওয়ার ওই পাশে উকি দিয়ে দেখলাম সব করে জম্বি হয়ে আছে, আর একজনের শরীরে আরেকজন কামড়াচ্ছে। হঠাৎ ফোনটা অন করে উঠলো আমার ফোনে। এই একটা সমস্যা, মাঝে মাঝে এমন শব্দ করে, আর এই শব্দ করতেই সব করে জম্বি আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে বললাম আজকে মনে হয় আমিও শেষ। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, ওদের মতো আমি যদি জম্বির সাথে তাহলে মনে হয় বাঁচা যাবে। চেষ্টা করে দেখি, কিন্তু ওদের আগে থামাতে হবে, তাহলে ফোনের শব্দে আমার দিকে আসছে, তাহলে তো ওদের শব্দে দিকেই যাবে। তাড়াতাড়ি ফোনের রিংটোন সেভ করে সামনের দিকে ফেলে দিলাম, আর সব করে শব্দ শুনে ওইদিকে দৌড়ে যাচ্ছে। আমি একটা জমির পিছনে আঘাত করলাম, ফলে ও পড়ে গেল। ওকে ভিতরে নিয়ে গিয়ে ওর কাপড় চোপড় খুলে সব রক্ত মাখা কাপড় আমি পরলাম, আর আমার মুখে হালকা রক্ত মাখিয়ে ফেললাম যাতে আমাকে দেখেও জম্বি মনে হয়। তানিয়ার ওড়না দিয়ে ওকে নিচের দিকে পেঁচিয়ে দিলাম যাতে ভালো থাকে। তানিয়া পিছন থেকে আমাকে কামড়ানোর চেষ্টা করছে, পিছনে তানিয়ার মুখ থেকে কাপড়টা সরিয়ে আমার পিঠে রাখলাম। এমনি আমার পিঠে কামড়ে ধরে আছে, আর আমি সামনের দিকে যাচ্ছি। দেওয়ালের ভেতর থেকে বের হলাম, দেখে একটা জম্বি আমার দিকে এসে আমার আবার চলে গেল। আমার আরেকটা জম্বি আমাকে কামড় দিতে আসলো। আমি শুয়ে থাকা একজনের উপর অযথা মুখ করে আসি, এমনি ও চলে গেল। এখন শিওর হলাম তাহলে ওরা আমাকে জম্বি মনে করে, কিন্তু এখানে কতদিন বেঁচে থাকবে। সে যাই হোক, তানিকে পেছনে নিয়ে সুরক্ষার জন্য একটা জায়গায় খুঁজতে হবে। আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম, যেখানে তাকায় শুধু দেখি জম্বি আর জম্বি। জম্বিরা আমাকে দেখে আবার চলে যায়, মনে করে আমি জম্বি। অনেক বড় একটা বাংলো বাড়ি পেলাম, এর আশেপাশে জম্বি কম বলা যায়, একদম নাই। ওইটার ভিতরে চলে গেল, বাসার ভিতরে কেউ নাই। তানিয়াকে বসলাম, তা আমার দিকে কামড়ে ধরে। তানিয়াকে বেঁধে রেখে দরজা লাগিয়ে দিলাম। এই ঘরের ভিতরে জানি না কয়দিন থাকতে পারবো। তবে লাদেনের একটা চিন্তা, এই দেশকে কি সে আজও বাঁচাতে পারবে? আজও সে এটা জানে না, কারণ এই রোগের কোনো ওষুধ নেই। এখন সম্পূর্ণ বাংলাদেশের মানুষ জম্বি হয়ে গেছে, কেউ আর বেঁচে নেই, শুধু লাদেন একা বেঁচে আছে। হয়তো সে আবার যে কোনো সময় জম্বি হয়ে যেতে পারে।